ধরুন আপনি আপনার বাড়িতে একা রয়েছেন, খুব বৃষ্টি পড়ছে সেই সময়টায়। বাইরে বিদ্যুতের ঝলকানিতে হঠাৎ আপনি দেখতে পেলেন আপনার বাড়ির যে জানলাটা রয়েছে সেই জানলাটার সামনে দিয়ে কেউ একটা হেঁটে যাচ্ছে। হাঁটাটা খুব একটা স্বাভাবিক নয়, কারণ যে হাঁটছে তার উচ্চতা অনেকটাই বেশি এবং তার মুখটা ক্লিয়ারলি ভিজিবল নয়। সে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সে কিন্তু রিটার্ন করছে না, আবার সে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এই জিনিসটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে কেমনটা লাগবে? ইভেন একটা টাইম পিরিয়ডের পর আপনি বুঝতে পারলেন যে এরকম হাঁটা চলাটা করছিল সে জীবন্ত কোনো মানুষই নয়। কেমন ফিল হবে আপনার? কিউরিও ফাইটে আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটা একটা জাম্পস্কেয়ার টাইপের ঘটনা। এই যে ঘটনাটা রয়েছে সেটার প্রত্যেকটা পদে পদে ভয়ের একটা শীতল আবেশ রয়েছে। আর এটা কিন্তু কোনো গাল গল্প নয়, এটা ঘটেছে খোদ গড়িয়া স্টেশনের কাছে একটা বাড়িতে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের এক বাচ্চা থাকতো। প্রায় 10 বছর ধরে লাগাতার এই ঘটনাটা চলতে থাকে। কিউরিও ফাইটের আজকের এই কল রেকর্ডিংটা পুরোটা শুনুন এবং কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানান, এবং আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের মধ্যে এই যে ঘোস্টলি কল রেকর্ডিংটা রয়েছে সেটা শেয়ার করে দিন। আপনারা কিউরিও ফাইটের এই ঘোস্টলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং হ্যাঁ, কিউরিও ফাইটে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না, যাতে কিউরিও ফাইটের এরকম প্রত্যেকটা হরর পডকাস্ট আপনারা সবার আগে পেয়ে যান। এবার এখানে আসি আপনারা যারা যারা কিউরিও ফাইটের ঘটনা শেয়ার করতে চান তাদের বিষয়ে। আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে নাম্বার দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘটনা পাঠাতে পারবেন কিউরিও ফাইটে। এবং অবশ্যই আপনারাও কিউরিও ফাইটে এসে আপনার ঘটনা একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের কিউরিও ফাইট ফ্যামিলিকে জানাতে পারবেন। এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এরকম টাইপের প্যারানর্মাল বিষয়ে অনেক ধরনের ইনফরমেশন কিন্তু কিউরিও ফাইটের তরফ থেকে ইনস্টাগ্রামে দেওয়া হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো ইপসিতা, হ্যালো হ্যালো কৌস্তব, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি বেশ কিছুদিন আগে আমাদের সাথে যোগাযোগ করেছিলে। তোমার একটা ঘটনা রয়েছে, যেই ঘটনাটা প্রায় 10 বছর ধরে ঘটেছে এবং 10 বছর ধরে তোমরা মারাত্মক ভাবে সাফার করছো। হুম ইভেন আমি যতটা জানি তুমি গড়িয়াতে থাকো বা থাকতে, এখন হ্যাঁ, গলফাতে থাকো, তাই তো? এখন হ্যাঁ, একদম একদম। আর এখন তোমার এই যে শিফটিং, বা তুমি ধরো এখন গড়ফাতে থাকছো তোমার সন্তান, তোমার হাজবেন্ডের সাথে, ঠিক আছে, তোমার মায়ের কাছে আই থিঙ্ক তুমি থাকো, যদি খুব ভুল না করি। হুম কিন্তু এই যে জিনিসটা, এখনকার যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনের পেছনে মারাত্মক কিছু ঘটনা রয়েছে যেটা প্রলংড টাইম ধরে ঘটেছে, রাইট? একদম। আমি জানতে চাই ইপসিতা, তোমার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছে, কারণ আমি যতটা শুনেছি আমার বেশ ভয়ের মনে হয়েছে। এমন এমন ইনসিডেন্ট যে ঘোর কলকাতার বুকে হয় সেটা ভাবতেও অবাক লাগে আমার। কি হয়েছিল ইপসিতা, একটু ডিটেলসে আমাদের সাথে শেয়ার করো, কি হয়েছিল তোমার সাথে? এটা বলতে গেলে কৌস্তব, আমাকে একদম প্রথম থেকে শুরু করতে হয়, ঠিক আছে? হুম 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 হুম, সেটাই চাই। হ্যাঁ, আমি হাওড়ার মেয়ে, তো হুম। ওখানে আমার স্কুল কলেজ। আমি ওখান থেকেই তোমার আমার হাজবেন্ডের সাথে আলাপ। ওখান থেকে মিন্স আমি এখন যেখানে থাকি এখানে আমার মামার বাড়ি, তো এখানে আমার আচ্ছা। এখান থেকে আলাপ
আমার মামার বাড়ি থেকে আলাপ, আমার দিদির গড়িয়া বন্ধু থেকে? হয়। না, গড়িয়া না, গড়ফা। গর্ভা গর্ভা। আমার দিদির বন্ধু হয় আমার হাজবেন্ড। হ্যাঁ, এবার সেই থেকেই প্রেম হলো, তাই তো? সেখান থেকে একদম একদম সেখানে সেই প্রেমের গল্পটা আবার ভীষণ সুন্দর। তো আচ্ছা, সেইটা আবার স্বাভাবিক। অন্যদিন তোমাকে বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি আসি আমার যেই কষ্টের, দুঃখের, ভয়ের যেই জিনিসগুলো তোমাকে একটু বলি। আমাদের বিয়ে হয়েছিল 2013-তে, 24শে এপ্রিল। আচ্ছা। তো বাড়ির একটু অসুবিধা ছিল, তাই কালীঘাটেই বিয়েটা হয়। তাহলে বিয়ে বিয়ে করেছিল? না 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 না, আচ্ছা, বাড়ির বিয়ে অনুষ্ঠান করে বিয়ে হয়নি? অনুষ্ঠান করে হয়নি এই কারণে, এর মধ্যে ছোট্ট একটুখানি হিন্দি তোমাকে, একটা তোমার চিট ফান্ডের ঘটনা ঘটেছিল, ঠিক আছে? তো সেখান থেকে টাকা পয়সার খুব অসুবিধা হয়, তাই জন্য আচ্ছা, আমাদের মানে চিট ফান্ডে তোমার টাকা গেছিল ওই সময়টা তোমার family? বিশাল টাকা হুম। চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে থেকেই আমাদের বিয়েটা ওই জন্য ওইভাবে অ্যারেঞ্জ করা হয়। কার্ড ফার্ড সব ছাপানো হয়ে গেছিল, বুঝতে পারলে? কার্ড ছাপিয়েও আমাদের মানে হল বুক করা হয়ে গেছিল, মানে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছিল। সেখান থেকে কালীঘাটে বিয়ে হয় নর্মাল ভাবে। ওকে। তো বিয়ে হয়, বিয়ের পরের দিন কাল রাত্রি, সেহেতু মুখ তো দেখতে নেই, তো হুম হুম। সেটা কেটে যায়। বউ ভাত হয়, বউ ভাতের সময়ও খুব মুষ্টিমেয় লোকেদের নিমন্ত্রণ ছিল, ওর বন্ধু বান্ধব যারা ছিল ব্যাস তারাই। সেই দিন থেকে আমি লক্ষ্য করি যে এরা বিশেষ খুশি না, মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই এরা বিশেষ খুশি না। কেন? বুঝতে পারছো? না, এরা বিশেষ খুশি না এই কারণে যে কারণটা না, আমাকে ওরা পছন্দ করতো না মেনলি। আচ্ছা আচ্ছা। তো বউ ভাতের দিনে আমি দেখছি সব, মানে বউ ভাতের দিনে কি হবে, একজনের ছেলের বিয়ে, একজনের দাদার বিয়ে, তারা তো বেশ আনন্দ করবে, সাজুগুজু করে বেশ সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করবে। তারা না একদম নর্মাল ঘরে যেরকম একটা কাজের লোকেরা পোশাক পরে থাকে, ঠিক ওরা সেম ওয়েতে ওরম ভাবে ছিল। আর আত্মীয় স্বজন আসছিল, তারাও দেখছে, মানে বন্ধু বান্ধবরাও দেখছে, যে অবাক হয়ে যাচ্ছে এরকম কেন আছে। তো সেটাকে মানে ওই যে বলেন না, নাজার আন্দাজ করে মানে বউ ভাতটা হলো। আচ্ছা। বউ ভাতের পর দিন মানে বউ ভাতেও একটা ছিল, রাত্রিবেলা এসে আমার রিচুয়ালস থাকে বিভিন্ন, ওই চুল দিয়ে বরের পা ধুয়ে দিতে হয়, হোয়াট এভার এগুলো থাকে, এগুলো সব করা হলো। তো শুতে যখন যাব, তো সেখানে এসে শাশুড়ি মা বললেন যে এখানে শোয়া যাবে না। তো আমরা অবাক হয়ে এখানে গেলাম, শোয়া যাবে না মানে? মানে বিছনার চাদরটা ব্লু কালারের ছিল, বুঝতে পারলে? আর সেখানে কালো 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 প্রিন্ট ছিল। তো বলছে না, এই কালোর ওপরে শুতে দেবো না বলে চাদরটাকে জোরে টেনে খুলে নিয়ে চলে গেল। আর আমরা ওই নতুন জাজিম, তখন বৈশাখ মাস, বিশাল গরম, ওই জাজিমের ওপরে শুয়েছি, বুঝতে পারছো? আমি এরকমই টিপিক্যাল, আমি ওর মুখ দেখছি, ও আমার মুখ দেখছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল, তার মধ্যে বিশাল গরম, মানে তুমি বুঝতে পারছো ফুলসজ্জার রাত, একদম ফুলসজ্জার রাতে কারেন্ট অফ। আমি দেখছি বাইরে, জানলা দিয়ে দেখছি বাইরে না, মানে ডিমের মতো হয়ে লাইট গুলো জ্বলছে, পোস্টের লাইট। আমি যে আমাদের বাড়িতেই কারেন্ট গেল, ওখানে পোস্টের লাইট গুলো আছে, আদার্স বাড়ির মানে হালকা লাইট জ্বলছে, মানে ওদের ডিম লাইট গুলো জ্বলছে। তো আমি না একটু অবাক হয়ে গেলাম। আমার বরকেও বললাম, বলে না না মাঝে মাঝে ফেস যায়। তো তাই ঠিক আছে, মেনে নিলাম। বউ ভাতের পরের দিন সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হতে যাচ্ছি বাথরুমে, দাঁত মাজছি, মাজতে মাজতে দেখি যে পাশ থেকে কোথা দিয়ে ধোঁয়া উঠছে। তো আমি ধোঁয়া উঠছে, তুমি কোনোদিন ভাবতে পারবে প্রস্তাব কি যাদের নতুন বিয়ে হচ্ছে তাদের হঠাৎ করে টোপর গুলোকে ধরিয়ে দেওয়া হলো? ধরিয়ে দেওয়া হলো মানে আগুনে ধরিয়ে দিয়েছে? আগুনে পুড়িয়ে দিয়েছে।
আমি দেখছি আচ্ছা। যে ওই ধোঁয়াগুলো কিসের ধোঁয়া, না আমাদের টোপর জ্বলছে, বরমালা জ্বলছে। কি অবস্থা! কি অবস্থা তাহলে তুমি চিন্তা করো। আমি এটা দেখলাম, দেখে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে বললাম চলো চলো চলো, তুমি একটু চলো আমার সাথে, দেখো এই এই কাণ্ডগুলো হয়েছে। তো এলো, এসে বলছে দাঁড়াও, শান্ত হও, আর এই ব্যাপারটা চেপে যাও, কিছু বলবে না। তা আমি চুপ করে গেলাম। বিশেষ করে আমার বর ভীষণ ভীষণ শান্ত, জানো তো, হুম, ও একদম ঝগড়া অশান্তি এসব পছন্দই করে না। তো এটা গেল। তারপরে কি হচ্ছে, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া খোঁটা দিয়ে দিয়ে কথা বলা। শ্বশুর খোঁটা দিয়ে কথা বলছে, শাশুড়ি খোঁটা দিয়ে কথা বলছে। তো আমি কিছু বলতাম না, চুপচাপ কাঁদতাম বসে বসে ঘরে। হুম। তোমার যখন বিয়ে হয়েছিল তোমার বয়স কত তখন? আমার তখন বয়স 25। আচ্ছা আচ্ছা। এইবারে তোমার কাঁদতাম। আমার বড় খুব আপসেট হয়ে থাকতো যে আমার বউটাকে আমি একটু শান্তি দিতে পারছি না। হুম। তো এইভাবে চলতে চলতে না, এমন এত অশান্তি বেড়ে গেল যে আমার বাবা মাকে আমার শ্বশুর শাশুড়ি ডাকলেন বাড়িতে, ভুল ভাল কারণ দেখিয়ে বলছে না আপনাদের মেয়েকে নিয়ে চলে যান, এক্ষুনি বার করে দিন। মানে সঙ্গে সঙ্গে বার করে দিল আমাকে। আমি আমার শ্বশুর বাড়ি বরের, হ্যাঁ, আমি আমার বরের হাত ধরে বলছি আমি আমাকে চলে যেতে হচ্ছে কেন, তুমি কিছু বলছো না কেন। হ্যাঁ। এইটা আমার বর না তখন চুপ হয়ে গেছে, মানে ও কি বলবে ও বুঝে পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। তো আমাকে আমার বাবা মা একটু বকাঝকা দিতে দিতেই নিয়ে যাচ্ছে যে হ্যাঁ তোকে বলেছিলাম যে এগুলো দেখে শুনে কর, দেখ কি হলো, আর আসতে দেবো না আমি তোকে, এরকম করে একটা বাবা মা তো বলবেই না। হ্যাঁ। তো এত কষ্ট হচ্ছে তখন। তারপরেই আমার সন্ধেবেলায় আমার বর এলো আমাদের বাড়িতে, এসে ঠাকুমাকে বোঝালো, মা বাবার কাছে ক্ষমা চাইলো, বোঝালো। আমার বাবা মা বলছে না তোমার তো কোনো দোষ নেই, তুমি কি বলি বলো তো, আমার মেয়েটাকেও আমি ছাড়তে পারছি না। বলে না আমি নিয়ে যাচ্ছি ওকে, আপনারা নিশ্চিন্তে থাকুন, কিছু হবে না, ওর কিছু আমি হতে দেবো না। তো আমরা সেদিনকে ফিরে এলাম। আমি যেই ফিরে এলাম সেই ওদের ভালো লাগলো না ব্যাপারটা, যে না কাজটা তো হলো না। বুঝতে পারলে, আরো বুঝতে পারবে আমাকে তাড়ানোর জন্য ওরা কত প্ল্যানিং করেছে। আচ্ছা। এইবার কি হলো? এরপরে আমি এলাম। আমাকে ও বলেছিল দেখো ওরা যাই বলুক চুপচাপ থাকবে, কিছু বলবে না। তো ওরা দেখি 15-20 দিনের মধ্যেই ওরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল যে না আমরা একই বাড়িতে থাকতে পারবো না, আমরা অন্য জায়গায় থাকবো। তো ছেলে বলল যে, মানে আমার হাজবেন্ড বলল যে ঠিক আছে, মানে ও কোনো রকম বাধা দিল না, ঠিক আছে, ও বললো না ঠিক আছে তোমরা যেখানে ভালো থাকবে সেখানে যাও। তো ওরা আমাদের ওই বাড়ি থেকে ওই 5-6 কিলোমিটার দূরে একটা জায়গায় কোয়ার্টার নিল। আচ্ছা। কোয়ার্টারে থাকতে শুরু করলো, মাঝে মাঝে আসা যাওয়া করতো। বুঝতে পারলে, ওই ধরো 3 মাস 6 মাস এরম টাইমে গ্যাপে গ্যাপে আসতো। আর ঠিক ওরা আসতো কবে জানো, ঠিক শনিবার তবে নয় মঙ্গলবার, এরম গ্যাপে গ্যাপে আসতো। আর এই দিনগুলো বেছে নিত। তো এর হয় মধ্যে শনিবার আসতো না মঙ্গলবার আসতো, তাই একদম তো? একদম খুব রেয়ার এসেছে তোমার মঙ্গলবারে, বেশিরভাগটাই শনিবারে এসেছে। তো আসতো আর আমাকে বর বলতো দেখো ওরা আসবে, তুমি রাগ করো না যেন। আমি বলছি না না রাগ করবো কেন। তো আমি রান্না বান্না করতাম, আমি না যথাসম্ভব ওদেরকে প্রত্যেকবার না আমি সুযোগ দিয়েছি যে একটা ভালোভাবে মিলেমিশে থাকি, প্রত্যেকটা বার আমি সুযোগ দিয়েছি। তো ওরা না সুযোগের মানে অপব্যবহার করেছে। প্রথমবার এলো, এসে
তুমি কোনোদিন ভাবতে পারবে মানে কিরকম তোমার অড লাগবে না যে হঠাৎ করে তোমাকে এক গাদা ধূপকাঠি তোমার হাতে যদি কেউ ধরিয়ে দেয়, তোমার কিরকম অড লাগবে বলো? কেসটা কি হয়েছিল? আমাকে বলছে যে এই নাও, ব্যাগ থেকে ধূপকাঠি বার করেছে, এক বান্ডিল, এক গোছা ধূপকাঠি বার করে আমার হাতে ধরিয়ে দিয়েছে। বলছে এই না, ধূপকাঠিগুলো না তুমি ঠিক পুজো দেওয়ার সময় জ্বালাবে। আমি বললাম যে ঠিক আছে। তো আমাদের মানে আমাদের বাড়িতে না কোনোদিন এইরকম জিনিস আমরা তো ভাবিও নি, তো তোমাকে পরে বলবো কি ভাবিনি আমরা। তো এইসব হলো, আমি ধূপকাঠি জ্বালালাম, মন্দিরে তো দিলাম। তারা ওই শনিবার দিন এলো, চলে গেল। থাকতো না কিন্তু রাত্রিবেলা, মানে রাতে থাকতোই না একদম? না, রাতে থাকলেও সকালবেলা পালাতো, খুব রেয়ার রাতে থাকতো। হ্যাঁ, রাতে থাকলে বিশাল অশান্তি হতো, বিশাল কিছু না কিছু নিয়ে অশান্তি। এইবার আমি যখন ধূপকাঠিটা জ্বালিয়েছি, ওরা ছিল, আমি জ্বালিয়েছি ধূপকাঠিটা, মনে মনে ভাবছি যে না 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 না, এটা ঠিক হচ্ছে না, আমি ধূপকাঠিগুলো জ্বালাবো না। ওরা চলে গেছে, আমি ধূপকাঠিগুলো ধরে ছুঁড়ে পাশের প্লটে ফেলে দিলাম। তো আমার মন এখনো বলে, একটাই ধূপকাঠি জ্বালিয়েছিল তাই তো? দুটো। আচ্ছা। আমার মন এখনো বলে যে আমি ওই কাজগুলো করেছি, একদম ঠিক করেছি। তো এইটা হলো। তো ওরা চলে গেল, চলে যেতে ভয় পেলাম আমি, মানে তোমাকে কি বলবো, বিশাল ভয় পেলাম। কি হয়েছিল বলতো? মানে আমার হাইট না পৌঁছতো 5 ফুট, একদম 5 ফুট, ঠিক আছে? আমি খুব যে লম্বা সেরকম না, নর্মাল হাইট আমার একদম। তো আমাদের বারান্দার জানলাগুলো আমার হাইটের থেকে আরো বেশি লম্বা, মানে 7 ফুটের হাইটের জানলাগুলো, বিশাল বড় বড়। তুমি বারান্দার জানলা দেখেছো? বিশাল বড় বড় জানলা হয় বারান্দায়, দুটো জানলা, তার মাঝখানে দরজা। তো আমি একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারলে, ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তো আমি খুব কাঁদছি, খুব ভীতু ছিলাম আমি কি করেছি, ঘরে বসে আমার হাজবেন্ডকে ফোন করে বলছি যে তুমি চলে আসো গো, আমার খুব ভয় লাগছে। তখন বলছে আমি কি করে আসবো বলো, এখন বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, আমি দোকানটা বন্ধ করে কি করে আসি? তো বলছে তুমি কি চিন্তা করো না, তুমি বসো ঘরে, চুপচাপ বসো, এমার্জেন্সিটা জ্বালাও, জ্বালিয়ে বসো। তো ফোনটা রেখে দিল। হ্যাঁ, মানে তোমার ওখানে যখনই না একটু কিছু হতো, আর গরমের সময় তো রোজ কারেন্ট যেত, রোজ 3 বার 4 বার করে, রাত্রিবেলা তো যেতই গড়িয়াতে। তো আমি ফোনটা রেখে দিতে আমার না আরো যেন মনে হচ্ছে বুকের ভেতরটা যেন ধকধক ধকধক করছে, খালি ভয় পাচ্ছি। তুমি একা একা একটা বাড়িতে একটা মেয়ে যদি থাকে তো ভয় পাবে, নতুন জায়গা, বুঝতে পারলে তো? সে তো ভয় পাবেই। আমার ভীষণ ভয় লাগছে, মানে বুকের ভেতরটা বলে না মোচড় দিয়ে উঠছে, ওই রকম খুব ভয় লাগছে, মানে যেন মনে হচ্ছে এক্ষুনি আমি শেষ হয়ে যাবো এখানে। তো সেই সময় হঠাৎ আমি দেখি আমাদের ওই জানলাটা, আমি তোমাকে হাইটটা বললাম না, জানলাটা বেশ বড় বড় জানলাগুলো, আমি ঘর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘর থেকে দেখতে পাচ্ছি ওই জানলার ওপাশ দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে কেউ স্যাট করে চলে গেল। আচ্ছা আচ্ছা। আমি না দেখে না ছ্যাক করে উঠেছে আমার বুকটা, উঠে কটা বাজতো তখন? তখন 7:30 8টা, আর তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমি মানে চমকে উঠেছি, তুমি বুঝতে পারছো, মানে গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছে এখনো, ইভেন আমার এখনো হচ্ছে। এবার আমি সেইটা দেখলাম, দেখে না আমি না এক জায়গায় দাঁড়িয়ে জড়ো হয়ে গেলাম, মনে হলো যেন, বললাম কি দেখলাম? আমি না ওনার মুখটা দেখতে পাইনি, জানো, শুধু ঠোঁটটা আর চিবুকটা দেখতে পেয়েছি। তুমি বলো, ওই জানলার দিয়ে আমি ওনার ওইটুকুনি দেখতে পেয়েছি, মিন্স উনি কতটা লম্বা,
যাকে আমি Exactly. দেখেছি। আর এই জিনিসটা না আমি একবার দেখলে আমি অতটা ভালো করে দেখতে পারতাম না, আমি এই জিনিসটা 4বার 5বার মতো দেখেছি। আমি দেখে বলছি মানে না জানলা না থেকে না, বাঁ দিক থেকে ডান দিকে কেউ চলে একদম যাচ্ছে। আমি ওনাকে রিটার্ন করতে দেখছি না, কিন্তু আমি শুধু ওই একই জিনিস বারবার হতে দেখছি। ওই যে মানে না বাঁ দিক থেকে লুপে ডান পড়ে দিকে। যাওয়া একটা লুপ, হুম 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 হুম। ওই জিনিসটা বারবার হচ্ছে। আচ্ছা। তো আমি সঙ্গে সঙ্গে আমার ঠাম্মাকে ফোন করলাম, ফোন করে বললাম ঠাম্মা জানো তো আমি না বাইরে দিয়ে যেই বলেছি, ঠাম্মা বলে চুপ করো, আমি বুঝতে পেরেছি। আমি বলছি ঠাম্মা আমি কি করবো বলো তো? বলছে একদম নিজেকে শক্ত করো, শক্ত করে আমি তোমাকে যা যা মন্ত্র শিখিয়েছি সব বলো। আমি ঠাম্মা ফোনে আছে, আমি সঙ্গে সঙ্গে সব বলতে শুরু করলাম। বলেছো এইবারে তুমি পঞ্জিকাটা পাঠ করো, হনুমান চালিসা আছে পাঠ করো, জোরে জোরে পড়ো, তোমার কানে যেন পৌঁছায়। আমি জোরে জোরে পড়ছি জানো, ঠিক 40 মিনিটের মধ্যে যেন একটা মানে ওই যে গুমোট একটা পরিবেশ হয়ে গেছিল, ভয়ের একটা পরিবেশ, ওটা কেটে গেল। তখন কিন্তু বাজ পড়াটাও থেমে গেল জানো। আচ্ছা আচ্ছা। এই হলো আমার প্রথম ভয় পাওয়া। আমার হাজবেন্ড বিয়ের এলো পর? বিয়ের পর। হুম, আমার হুম। হাজবেন্ড এলো বাড়িতে সেদিনকে, আমি ওকে সব ঘটনা বললাম। ধুর বলে, আমাকে এরকম করে বলছে, মানে পুরো উড়িয়ে দিচ্ছে যে ধুর তুমি এইসব ভূতের গল্প টল্প পড়ো, এইসব সব সিরিয়াল দেখো, কি ডারনা মানা হ্যাঁ, এইসব দেখে দেখে তোমার মাথাটা গেছে, ওইসব কিচ্ছু না। আমি তোমার এই আমার হাজবেন্ডের সাথে ঘটাও আরেকটা ঘটনা বলবো, যেটা বিয়ের আগে ঘটেছে। আচ্ছা। সেটা পরে বলবো, কেমন? হুম 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 হুম। তো এইটা হলো আমার প্রথম ভয় পাওয়া। তারপর থেকে স্টার্ট হলো। এটা হলো মাস খানেক যেতে না যেতেই আমি রান্না করছি রাত্রিবেলা দাঁড়িয়ে, আর কারেন্ট চলে গেছে, বুঝতে পারলে তো? কারেন্ট রোজের মতো একবার করে টাইম করে যাবেই। হুম হুম। তো আমি যেখানে মানে দাঁড়িয়ে, এটা একটা রুটিনের মতোই তো। একদম একদম রোজ কারেন্ট যাবে, মানে আমি ধরেই নিয়েছি যে এই সময় কারেন্ট যাবেই, আর গেলে তো 1 ঘন্টার ওপরে আসতোই না। তারপরে আমি কি করলাম, আমি রান্না করছি একদিন, এবার পেছনে মনে হচ্ছে যেন, পেছনে একদম রান্না যেখানে করতাম একদম আমাদের শ্বশুর শাশুড়ির ঘর, তার পাশেই ছিল দোকান ঘর। দোকান ঘরটার দরজার ওখানটা থেকে মনে হচ্ছে কৌস্তব, তুমি ধরো ঘরে কি মনে বসে হচ্ছে? আছো, হ্যাঁ তোমার ঘরের দরজাটার দিকে তাকাও, একটু ভিজুয়ালাইজ করো যে কেউ যেন পুরো নাক পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ, কারোর বড় বড় চোখ, কেউ যেন তোমাকে দেখছে উকি মেরে। কিরকম মনে হবে তোমার? অবভিয়াসলি খুবই স্কেরি থাকবে ব্যাপারটা। একদম আমি ওরকম দেখেছি। মানে তুমি মানে সোজা হয়ে রান্না করছো তো, আর তুমি পাশ ফিরে কিছু একটা নিলে, আমি ঠিক ওই সময় ওই জিনিসটা দেখেছি। আর তুমি যদি ধরো সোজা তাকাও, তুমি ডান দিকের কিছু ফাংশন মানে কিছু হচ্ছে, বাঁ দিকে হচ্ছে, তুমি সেটা দেখতে পাবে কিন্তু। আমি দেখেছি। হলো আমার ওখানে আচ্ছা। কাঠা যেন মনে হচ্ছে আমি আর নড়তে পারছি না। এইটা হলো আরেকটা ঘটনা, ঠিক আছে? মানে সেই লোডশেডিং হলেই আমার প্যালপিলেশন শুরু হয়ে যেত। তারপরে কিছু একটা দেখবে, কিছু একটা ফিল করবে, সেই একদম কারণে। একদম, আর না আমার মনের থেকেই যেন বলতো এইবারে কিছু একটা হবে। আগে থেকেই আভাস পেতে। আগে থেকেই, জানি না ভগবানের মানে অসীম কৃপা। এই যেতে যেতে আমার ইয়ে হলো তোমার, আবার ওরা 3-4 মাস পরে, ওরা মানে আমার শ্বশুর শাশুড়ি 3-4 মাস পরে আবার এলো ঠিক মঙ্গলবার দিন। এসে বলছে এ নাও মিষ্টি খাও, এখানে গেছিলাম, একটা মন্দিরের নাম বললো, বলে এখানে গেছিলাম জানো তো, ঘুরতে গেছিলাম, পুজো দিয়েছি তোমাদের নামে, খাও এটা মিষ্টিটা খাও। আমি তো মিষ্টিটা নিয়ে সোজা রেখে দিয়েছি। আমাকে বলছে খাও না, আমি বলছি না গো আমি না মিষ্টি খাই না।
তো বলছে ঠিক আছে তুমি কিন্তু খেও মিষ্টিটা, এরকম করে আমাকে একদম অ্যাপ্রোচ করছে, বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ। তো আমি ইয়ে করলাম, আমি বলছি, ঠিক আছে আমি খাবো পরে, এখন খাবো না। হুম। তো ওরা এলো, তারপর? আমি খাওয়ার দাওয়ার করলাম, যেরকম নিয়ম মতো কাজ করা আমি সব করলাম, ঠিক আছে। হুম। ওরা চলে গেল, সেদিনেই চলে গেল। পরের দিন কৌস্তব আবার একটা চমক, কি হলো? এবারে বিশাল কিছু দেখলাম। মানে আমি আবার রান্না করছি, আবার লোডশেডিং। আচ্ছা, তুমি এবার গেস করো কি হয়েছে, আমি তারপরে কি বলছি। হয়েছে? এইবারে তুমি একটা বাচ্চাকে হামাগুড়ি দিতে দেখেছো, হাঁটুটা না ঠেকিয়ে? হাঁটু না ঠেকিয়ে? হ্যাঁ, ওই যে হাতে পায়ে ভর দিয়ে এগিয়ে আসা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এইবারে তুমি এই পজিশনটা ঠিক ভেবে রাখো, হ্যাঁ। আমি তোমাকে বলছি কি হয়েছে। গরমকাল, আবার লোডশেডিং। মানে গরমকাল না, তখন প্রায় বর্ষা মতো হচ্ছে, আবার লোডশেডিং হয়ে গেছে, বুঝতে পারছো তো? আমি এমার্জেন্সিটা জ্বালিয়ে বলছি না, বারান্দায় যাই, বড় মোমবাতি আমি এনে রাখতাম, বড় মোমবাতিটা ধরিয়ে জাস্ট সাইডে রাখতে গেছি। আমি দেখলাম ওই রকম পজিশনে কেউ একটা এগিয়ে এলো, আমি সঙ্গে সঙ্গে ওইদিকে যেই তাকিয়েছি না, আর নেই, আর কেউ নেই। মানে হামাগুড়ি দিয়ে এরকম ভাবে হ্যাঁ, মানে কি হাঁটুটা ঠেকায়নি, কিন্তু ওইরকম একটা পজিশনে ঘাড় বেঁকিয়ে কেউ যেন এগিয়ে এলো, মানে ওই ধরো 4-5 পা এগিয়ে এলো, ওইরকম ভাবে এসে ভ্যানিস, আর নেই। আমি ওটা দেখে না, মানে প্রায় আমার হার্ট অ্যাটাক করে গেল, মানে এরকম অবস্থায় এত ভয় পেয়েছি আমি তখন না খুব আমার মানে ভয়তেই মনে হয় গাটা গরম হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আমি কিছুক্ষণের জন্য ঘরে বসে রইলাম, একদম বিছনা মানে এক কোণে চলে গেছি, এক কোণে গিয়ে চুপচাপ বসে ঠাকুরের নাম করছি। আর সেদিনকে আমার হাজবেন্ড একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, তো বাড়িতে চলে এসে দেখছে অন্ধকার, ইয়ে করছে, বাইকের হর্ন দিচ্ছে, বেল তো বাজবে না, বাইকের হর্ন দিচ্ছে। আমি না বেরোতে, ওই যে বারান্দা ক্রস করে উঠোনে বেরিয়ে মেন গেটটা খুলবো, ওই সাহসটাই আমার হচ্ছে না। তো আমি বেরোইনি, জানো ও কি করেছে? আমাদের বিশাল বড় বড় 4-5 ফুটের পাঁচিল দেওয়া, চারিদিকে ঘেরা। ও দেখছে যে না, অনেকক্ষণ ধরে বাজাচ্ছি, খুলছে না কেন, কিছু হলো নাকি। ও কি করেছে, বাইক রেখেছে, পাঁচিল টপকে এসে নিজের চাবি ছিল, চাবি দিয়ে তালা খুলেছে, খুলে বাইক ঢুকিয়েছে, ঘরে ঢুকে দেখে আমি এক কোণে বসে আছি আর ভয়তে কাঁপছি। তো বলছে কি হয়েছে? আমি বলছি আমার খুব ভয় লেগেছে, এরকম আমি দেখেছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে। ও তখনও বিশ্বাস করেনি, আমি তখন বুঝতে পেরেছি, একদম বিশ্বাস করেনি আমার কথা। কিন্তু আমি কাকে বলবো, ওকে মানে যাই দেখতাম ওকে বলতাম আমি, বিশ্বাস করলে করবে, না করলে না করবে, একদম। তো এইটা হচ্ছে আমার মারাত্মক ভয় পেয়েছি আমি তখন, দেখছি কি হচ্ছে। তো এরকম না চলতেই থাকলো। তো বছর খানেক পর আমি প্রেগনেন্ট হলাম। আমি যখন প্রেগনেন্ট, তখন তো বলে প্রেগনেন্ট মহিলাদের একা রাখতে নেই, তো তার জন্য আমার মা এসে আমার সাথে থাকলো। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের ওই গড়িয়ার বাড়িতে? একদম। মা এসে আমার সাথে থাকলো, কিন্তু আমি না মায়ের মনটাও খুব খারাপ দেখতাম, আমাকে কিছু শেয়ার করতো না। সে বাচ্চা হয়ে যাওয়ার 1 বছর পর আমাকে আমার মা বলে, জানিস মনা, আমি তো ঠাকুর ঘরে শুতাম, ঠিক বাইরে যতক্ষণ ছেলেরা আড্ডা দিত, আমাদের ঘরের উল্টো দিকেই একটা ক্লাব ছিল, জানো তো, অনেক রাত পর্যন্ত ক্লাবে ছেলেরা থাকতো, আড্ডা দিত।
তো হুম, বলছে আমি যতক্ষণ মানে ছেলেগুলো থাকতো আওয়াজ পেতাম ততক্ষণ আমি নিশ্চিন্তে যেন একটা হালকা ঘুমাতাম। হুম, যেই হুম। নিস্তব্ধ হয়ে যেত সেই আমি আর ঘুমোতে পারতাম না। আমি বলছি কেন মা? তখন বলছে জানিস আমার মশারির বাইরে কেউ দাঁড়িয়ে থাকতো। আমি বলছি মশারির মা, বাইরে দাঁড়িয়ে থাকতো? হ্যাঁ। আমি বলছি আচ্ছা, মা আচ্ছা। কি বলছো, তুমি আমাকে তখন কেন বলনি? হ্যাঁ। তাহলে তো আমরা একসাথে শুতে পারতাম, হুম, আমাদের হুম, কত বড় খাট। তখন বলছে না রে মনা, আমি তখন নড়তে পারছি না, আমি জানি চোখ খুললেই আমি যেন দেখতে পাবো। আর ওরকম মনে হতো যেন, আরো মনে হতো যেন মশারির ওপরে কেউ আছে আর মশারির বাইরে কেউ দাঁড়িয়ে আছে, বা কেউ দরজা দিয়ে উকি দিচ্ছে। আমি যেমন দেখেছিলাম দরজা দিয়ে কেউ উকি দিচ্ছে, একদম মাও ফেস করেছে। মানে এইটা মায়ের সাথে, আমার সাথে মা ওখানে 6 মাস ছিল, মায়ের সাথে কন্টিনিউ এই জিনিসগুলো হয়েছে। বলছে মা আমি না, ওই জন্য আমি আমার মাকে দেখতাম সকালবেলা তাড়াতাড়ি রান্না করতো, করে না ঘুমিয়ে নিত সকালবেলাটা, ওই রাত্রিবেলাটা যে সে জেগে থাকতো। হুম। ওহ, এই এত কাণ্ড ঘটে গেছে, আমাকে মা তখন কিচ্ছু বলেনি। আমার সাথেও ঘটেছে কিরকম, মানে আমার বলে না মুড সুইং হয় প্রেগনেন্সিতে। হুম, 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 হুম। আমি আয়নার সামনে খালি যেতাম, মনে আচ্ছা। হতো না, তুমি আয়নার সামনে দাঁড়ালে কি মনে হবে তুমি নিজেকে দেখছো, আমি না নিজেকে হুম। দেখতাম না জানো। কাকে দেখতে তাহলে? ফ্যাকাশে মতো, যেন আমি না ওটা, না আমি যেন না ওটা। তারপরে মাঝে মাঝে খুব রাগ হতো, এটা মুড সুইং এর জন্য হয়েছে কি অন্য কিছুর জন্য হয়েছে বুঝতে পারতাম না। হুম, মাঝে মাঝে মাটি, প্রেগনেন্ট তখন আমি প্রায় 7-8 মাসের প্রেগনেন্ট, আমি মাটিতে শুয়ে হুম। পড়তাম রাগের চোটে, খুব রাগ হতো, খুব রাগ, মাটিতে রাগটা শুয়ে। কিসের ওপর হতো? হ্যাঁ, রাগটা কিসের ওপর হতো? কিছুর ওপর না, এমনি নিজে নিজের খুব রাগ হতো, খুব রাগ হতো, মাটিতে শুয়ে পড়তাম কেউ যখন থাকতো না। মা ধরো কিছু একদিনের জন্য বা দুদিনের জন্য আম, বাড়ি চলে যেত, তখন আমি হুম, এরকম হুম। করতাম, পাগলামি করতাম। তো এই জিনিসগুলো হতো। তখন বরের সাথেও খুব ঝামেলাঝাটি হতো আমার। যখনই ঝামেলাঝাটি হতো না কৌস্তব, তখনই আমার হুম। মন থেকে বলতো কি বলতো, আমি খালি কি বল? আহ ওপরে সিলিং এর দিকে তাকাতাম। হুম, 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 হুম। আর তাকিয়ে আমার মন থেকে বলতো এইবারে দিয়ে দে, এইবারে দিয়ে দে। ঠিক আমার মন মানে থেকে এইরকম বলতো, একদম হ্যাঙ্গিং, আত্মহত্যা? একদম। আমার মানে না, এরকম চিন্তা ভাবনা গুলো আছে তোমার মধ্যে? হ্যাঁ মন থেকে যেন কেউ বলছে এইবারে দিয়ে দে। কিছু একটা অশান্তি হলো, আমি দরজা বন্ধ করে দিতাম, মানে বাইরে থেকে আমার হাজবেন্ড দরজা ঠকঠক ঠকঠক করে মানে প্রায় ভেঙে ফেলার মতো করতো, তারপর আমার যেন মতি ফিরতো, আমি হুম, তারপরে হুম, যেন দরজা খুলতাম। আমাকে বলতো তুমি একদম দরজা বন্ধ করবে না, আমি তাহলে দরজা ফরজা ভেঙে দেবো। তারপর তো বাচ্চা হয়ে গেল। হুম। হুম, তো খুব বাচ্চা হওয়ার পর জিনিসটা কি একটু বেটার হয়েছিল? খুব স্ট্রেস ছিল আমার বেবি হওয়ার মানে মধ্যে, যে আমি এত কিছু ফেস করেছি। কিন্তু আমার হুম, বাবু খুব ভালো, ভীষণ ভালো, আমার ছেলে খুব হুম, ভালো, একদম শান্ত, খুব কথা শোনে। হুম, হুম। আমার ছেলে যখন ব্রেস্ট ফিড করতো তখনের ঘটনা তোমাকে আমি বলি। আচ্ছা। ধরো একদিন ও তো, ওকে তো যখনই বাথরুম করে ফেলতো ওর খিদে পেয়ে যেত, হুম। হ্যাঁ তখনই ওকে আচ্ছা। ব্রেস্ট ফিড করাতে হতো। সন্ধেবেলা করে আমি ওকে নিয়ে বসতাম, জানলা ছিল খাটের পেছন দিকে একটা জানলা ছিল, ওই জানলার দিকে পেছন করে বসতাম আর ওকে ব্রেস্ট ফিড করাতাম জানো। তো আমি দেখতাম আমার ছেলে না লাফ দিয়ে, মানে আমার নিজেতে কোলের মধ্যে পা দিয়ে শক্ত হয়ে পেছন দিকে দেখছে বড় বড় চোখ করে। আমি না বুঝতে পারতাম না, মাঝে মাঝে পেছন ফিরে দেখতাম, কিন্তু আমি ভাবতাম যে কি হলো, ও কি ওরা ছোট, ওরা অনেক কিছু দেখে, ঠাকুর ঠাকুর দেখে, আমাকে তো অনেকে বলেছে যে না না ওরা ছোট, ওরা কিছু দেখবে না ভুলভাল। হুম, হুম। তো আমি এটাই ভাবতাম যে না না ঠিক আছে, ওরাও হয়তো খেলছে এরকম করে। আমাদের মানে খাটের একটা কোণ ছিল বুঝতে পারলে, তো
তো একটা কোণে খাট সেট করা ছিল, তো তো ওই কোণটার দিকে বারবার করে শুয়ে থাকলেও ওই কোণটার দিকে বারবার করে তাকিয়ে থাকতো। আমি না অনেক দিন ধরে নোটিস করেছি ওকে। আস্তে আস্তে বড় হলো ছেলে, বড় হতে লোডশেডিং তো চলতোই, শুধু শীতকালটায় খুব কম লোডশেডিং হতো, জানো তো। হুম। এইবারে আমার হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে এলেন। হুম। হঠাৎ করে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এটা কোন সালের ঘটনা বলছো বাবার এই এইটা hospitalization ব্যাপারটা? হচ্ছে 2016। আচ্ছা। নভেম্বর 6 নভেম্বর। খুব অসুস্থ হয়ে গেলেন বাবা হঠাৎ করে। না, আমার মা বলছে ফোন করে যে বাবা মানে কিছু খেতে পাচ্ছে না, হঠাৎ করে বমি করেছে, আর 2-1 ফোঁটা মনে হয় বমির সাথে রক্ত বেরিয়েছে। তো মা আর চান্স নেয়নি, মা বাবাকে নিয়ে হসপিটালে চলে গেছে। তো সেই সময় আমাকে ফোন করেছে রাত্রিবেলা যে তোর বাবাকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি, তোরা কাল সকালবেলা আসিস। তো আমি না, সেই মুহূর্তে যেন মনে হলো যেন আমার মাথায় কিছু একটা ভেঙে পড়লো, আমার বাবার এরকম হয়ে গেল। তো আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম, কি গো তুমি কোনো ব্যবস্থা নেবে না? বলে হ্যাঁ আমি আছি তো, তোমাকে চিন্তা করতে হবে না। তো যেদিনকে গেল সেদিনকে ভালোভাবে চিকিৎসা হলো, পরের দিন ভালো রইলো, তারপরের দিন বাবাকে ছুটি দিয়ে দেওয়া হবে, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, মানে রিকভার করে যাচ্ছে। রিকভার করে গেছে, একদম সুস্থ। আমার বর গিয়েছিল, তো বাবার সাথে কথাবার্তা বলে এসছে, বলছে না তোমার বাবা ঠিক আছে, ছুটি দিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে। ভোরবেলা মানে যেদিনকে ছুটি দেবে সেদিনকে ভোরবেলা আমার কাকা বাবার সাথে ছিল, কারণ ছেলেদের ওয়ার্ডে মেয়েদেরকে থাকতে দেয় না, তো ওই জন্য মা বাড়িতে চলে এসেছিল। তো কাকা মাকে ফোন করে বলছে, বৌদি তুমি তাড়াতাড়ি চলে এসো। বলছে কেন গো শেষদা তুমি এরকম ভাবে বলছো? তখন বলছে দাদার অবস্থা খুব খারাপ, দাদা পড়ে গেছে। মা তো সেই মুহূর্তে মানে কি করবে ভেবে পাচ্ছে না। আমি মাকে বলছি, মা দাঁড়াও, তুমি রেডি হয়ে যাও, আমি আছি ঘরে। তো মা গেল, গিয়ে কৌস্তব, একটা মানুষ পড়ে গেলে কোথায় চোট পাবে? কোমরে চোট পাবে, আর তোমার হাতে ফাতে কেটে হয়তো যেতে পারে। হ্যাঁ, মানে ধরো সামনের দিক করে পড়লে তাহলে এরকমই হবে, পেছন দিকে পড়লে মাথার দিকটা লাগবে। হ্যাঁ, আমার বাবার না ভুরুটার ওখানটায় বেশ খানিকটা কেটে গেছে, কপালটা ফেটে গেছে, বুকের এখানটা মানে প্রায় মানে কিছু দিয়ে রগড়ে দিলে যেরকম ভাবে কেটে যাবে ওরকম ভাবে কেটে গেছে, দুটো হাঁটু ছিলে গেছে, বিভৎস ভাবে বাবার কেটে গেছে, মনে হচ্ছে কেউ ধরে বাবাকে মেরেছে রীতিমতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার মানে তখন বাবার একদম আর বাবা নেই সেখানে, বুঝতে পারছো তো। মানে ইয়ে করে রেখেছে, অক্সিজেন দিয়ে রেখেছে বাবাকে। আমাকে সবাই বললো যে বাবাকে দেখে আয়। তো আমি দেখতে গেলাম বাবাকে। সেই মুহূর্তটা না কৌস্তব, বুঝতে পারছি এই ব্যাপারটা। প্যাথেটিক, খুব প্যাথেটিক। আমি বাবাকে বলছি, বাবাকে এরম ভাবে ডাকছি জানো, বাবা বাবা এরম করে ডেকেছি, আর বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো জানো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর নিঃশ্বাসটা নিল না। আর আমি মানে বাবার আর স্পন্দনটা অনুভব করলাম না। আমি বাবার বুকে একটু হাত বোলালাম, হাত বুলিয়ে বললাম, বাবা তুমি দেখো ভালো হয়ে যাবে, বলে আমি বাবাকে ইয়ে করলাম। মানে আমি তখন কাঁদতে পারছি না জানো। আমাকে যে নিয়ে গেছিল সে আমাকে বলছে, দেখ তুই কিন্তু ওখানে যাই হয়ে যাক চোখ দিয়ে জল বার করবি না, কারণ ওখানে মা আছে আর ঠাম্মা আছে। তো আমি বললাম যে ঠিক আছে। আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, দেখি তারা দুজনে হাউ হাউ করে কাঁদছে। বাবার মাথার কাছে ঠাম্মা বসে আছে আর পায়ের কাছে মা বসে আছে, দুজনে মিলে হাউ হাউ করে কাঁদছে আমার দিকে তাকিয়ে। আমি না
মানে একদম আমার পাথরের মতো মাথাটা নিচু করে সিঁড়িতে এসে বসে হাউ হাউ করে কাঁদছি যে আমার কি হয়ে গেল। সেই মুহূর্তটা না কৌস্তব ভুলতে আমার বছর খানেক লেগেছে। সেই বাবাকে নিয়ে যাওয়া, আমি বারবার বাবার না গায়ে হাত দিয়ে দেখছি, বাবাকে চুল্লিতে পোড়ানো হয়েছিল, বাবাকে বারবার দেখছি নাড়িয়ে যে বাবা মনে হয় এইবার উঠে পড়বে, এইবার মনে হয় বাবা উঠে পড়বে, খালি ডাকছি ও বাবা বাবা, ও বাবা বাবা। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে এই যে মৃত্যুটা ছিল, হ্যাঁ, ঠিক আছে, এই মৃত্যুটা না স্বাভাবিক না। এক্স্যাক্টলি আমার এটাই কথা লাগে, আমি এটাই ভাবছিলাম। আমি অনেক দিন পরে না এই মৃত্যুটা স্বাভাবিক না, আমি তোমাকে বলছি পর পর। বলো বাবা বলো। বাবা চলে গেলেন, বাবার এই জিনিসটা তো আমি একদম নিতে পারিনি। বাবাকে দাহ করা হলো, বাবাকে দাহ করার সময় এখন তো নিয়মে হয়েছে যে আমি বাবার একটাই মেয়ে, তো একজন যদি মেয়ে যদি থাকে তাহলে মেয়েকে মুখাগ্নি করতে দেওয়া হয়। তো সেখানে আমার শাশুড়ি এসে তার জোর খাটিয়ে বলল না তুমি মুখাগ্নি করবে না, কিছুতেই না, করতে দিল না আমাকে। জানো কৌস্তব, কেন এটা? এটা তার আনন্দ, এটা তার আনন্দ, তার মানে তার একটা যে উইশ ফুলফিল হয়ে গেল, আরো কষ্ট দেওয়া আমাকে। মুখাগ্নি কে করলো তাহলে? মুখাগ্নি আমার কাকা করেছে, সেজ কাকা। আচ্ছা। তো সেখানেও মানে আমাকে কেউ ধরে রাখতে পারছে না, বাবা না, বুঝতে পারছো তো। স্বাভাবিক। সেখানে আমাকে কেউ ধরে রাখতে পারছে না, ইভেন আমার বড় ধরে রাখতে পারছে না। আমার দিদি আমাকে সেখানে খুব সাথ দিয়েছে, আমার দিদি জাপটে ধরে আছে, হচ্ছে তুই বোন তুই চুপচাপ থাক, একটু শান্ত হ বাবা। তো সেই মুহূর্তটা কেটে গেল, আমি আর ডেসক্রাইব করতে চাইছি না, আমি একদম ভেঙে পড়বো তাহলে। তো সেইটা চলে গেল, বাবার কাজ করলাম, 13 দিনের যেটা হয়, 13 দিন 14 দিনে যেগুলো হয়ে যায় করলাম, আশপান্না টানা হয়ে গেল। তারপরে আমি একটা জিনিস বলতে তোমাকে ভুলে গেলাম, যেটা হচ্ছে বাবাকে পুড়িয়ে আমি এসেছি, রাত্রিবেলা শুয়েছি, শুয়ে না আমি দেখতে পাচ্ছি আমার বাবা মাথার কাছে দাঁড়িয়ে আছে। না একদম মানে এটা স্বপ্ন দেখেছি কি রিয়েল দেখেছি আমার না এখনো না, আমি একদম সেটা ঠিকঠাক করে আমি বুঝতে পারছি না, এখনো আমি কনফিউজ। আমাকে বাবা জিজ্ঞাসা করছে কি জানো, বাবার কয়েকটা বন্ধুদের নাম জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ রে সুবীর কাকু এসছিল, লালটু কাকু এসছিল, এরকম করে জিজ্ঞাসা করছে। আমি তাকে উত্তরও দিয়েছি, আমি বলছি সুবীর কাকু আসতে পারেনি বাবা, লালটু কাকু এসছিল বলে না আমি ধর্মর করে উঠেছি। মানে একটা শক পেয়েছি, তো ওখান থেকে ভেবেছি হয়তো বাবা এসে এরকম জিজ্ঞাসা করছে। তো বাবার কাজগুলো মিটে গেছে, আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে যেদিনকে বাড়ি গেছি সেদিনকে রাত্রিরে খাওয়া দাওয়া করে আমি শুয়েছি। আমি তোমাকে বললাম না আমাদের খাটের সাইডে একটা জানলা ছিল, তো সেই ওই জানলার দিকে মাথা করে আমি আমার ছেলে আর আমার বর শুয়ে আছি। তো আমি মিডিলে শুয়েছি, তো আমাকে যেন মনে হলো বাবা এসে আমার বাঁ হাতটা ধরলো, পুরো তোমার যদি কেউ রিস্টটা ধরে মানে খুব আলতো ভাবে, একটা মানে ভালোবাসার যে টাচটা হয় সেইভাবে ধরলো, একটা জেন্টল ভাবে ধরে বললো মনা তুই গেটটা দিসনি, যা গেটটা দিয়ে আয়, এরম করে বললো। আমি না ধরপড় করে উঠে আমার বরের গায়ে যে হাতটা পড়েছে আমার বাবার হাতটা ছেড়ে গেছে। আমি বলছি কি গো বাইরে একবার যাও তো, দেখো তো কি হয়েছে। তো বলছে এই বাবা তুমি গেটটা লাগাওনি। আমি বলছি জানো আমাকে বাবা বলল যে তুই গেটটা লাগাসনি, দিয়ে আয়। এটা কি হতে পারে কখনো? স্বপ্ন দেখলাম আর এটা সত্যি হয়ে গেল। এটা গেটটা খোলা ছিল একদম, মানে পুরো ওপেন। এটা হচ্ছে বাবার প্রথম দেখা দেওয়া।
তো এরপর কি হলো? এইরকম ভাবে না কৌস্তব, আমি ধরো মানে কিছু একটা বিপদে পড়তে চলেছি, আমার বাবা না মানে স্বপ্ন দেখাতো। স্বপ্নটা কিরম দেখাতো, ধরো আমি ইয়ে করে আছি, ঘুমিয়ে আছি, আমি দেখছি যে আমি আমার পুরোনো বাড়িতে আছি, মিন্স আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি সেখানে আছি, আর উল্টো দিকে একটা বিশাল বড় মাঠ ছিল আর একটা পাঁচিল ছিল, পাঁচিলের সামনে বাবা দাঁড়িয়ে হাত দেখাচ্ছে, মানে মানে বলছে আমি আছি, মুখে কিন্তু কিছু বলছে না। ওই পাঁচিলের সামনে দাঁড়িয়ে বাবা বলছে আমি আছি, মানে দূর থেকে যদি তোমাকে কেউ বলে, আমি হাত তুলে বলে আমি আছি, তুমি বুঝতে পারছো তো ওই সিচুয়েশনটা? ওই রকম ভাবে বাবা বলছে আমি আছি। তো আমি স্বপ্নগুলো দেখতাম, আর সকালবেলা উঠে আমার মন টন খারাপ হয়ে থাকতো। এরকমই একদিন বাবা স্বপ্ন দেখিয়েছে যে লিখে রেখেছে এক জায়গায়, জানো, যে মা তুই একটা সাদা খাতা আর একটা লাল পেন ঠাকুর ঘরে রেখে দেয়। এইটা দেখেই আমার ঘুম ভেঙে গেছে, জানো, ভোরবেলা। আচ্ছা। তো ঠিক আছে, আমি ভাবলাম যে ঠিক আছে আজকে তো তাহলে করতে পারবো না, আমি তাহলে কালকে ইয়ে করি, স্নান টান করে খাতা কিনে আনবো, কিনে রাখবো। আমি এটা ভেবেও রেখেছিলাম যে আমি রাখবো। সেই দিনটা ছিল না 28 তারিখ, জানো, ডিসেম্বরের। আমার দিনটা মনে আছে, জানো কেন? এইটা 2016, বাবা মারা গেছে নভেম্বরে, আর ডিসেম্বরে 28শে ডিসেম্বর, ভালো করে তারিখটা মনে করো, ঠিক আছে, মনে রাখো, হ্যাঁ। এই দিনটা আমি ভোরবেলা স্বপ্ন দেখছি, মন টন খারাপ, তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, ডিসেম্বর মাস। ছেলে তখন বড়, মানে প্রায় দাঁড়াতে পারে, তো ও খাটে একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে আর নাচ করছে, মানে ওই যে বাচ্চারা এক হেলে হেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নাচ করে না, ওরকম ধরনের। আমি দেখছি যে সন্ধেবেলা হয়েছে, তো আমি কিছু স্ন্যাক্স বানিয়ে আমি আর ছেলে খাই বসে। তো আমি না সবে পেঁয়াজটা কেটেছি। গোলা রুটি খেয়েছো তুমি? খেয়েছি। তো গোলা রুটি বানাবো বলে সবে পেঁয়াজটা কেটেছি। পেঁয়াজটা কাটলাম, আর তারপরেই না ফ্রিজটা খুলেছো তুমি? ফ্রিজ খুললে কিরকম একটা লাগে না, ঠান্ডা একটা যেন হাওয়া আসে। আমার পিছনটা না ওরকম পুরো ঠান্ডা হয়ে গেল। আমি না ভাবছি যে প্রথমে না একটু মানে চমকে গেলাম, তারপরে মনে মনে বললাম না না, মনে হয় পিছনের বারান্দার দরজার গেটটা খুলে গেছে। তো আমি আস্তে করে পেছন ঘুরেছি। কৌস্তব, পেছন কেন আমি ঘুরলাম জানো? পেছন ঘুরেছি, আর তুমি চিন্তা করো, মানে তুমি এটা ভিজুয়ালাইজ করো আমি যেগুলো বলছি। একজন বেশ লম্বা, হ্যাঁ, আর বেশ বড় মুখটা তার। তো তুমি ধরো তোমার হাত থেকে তোমার এলবো পর্যন্ত তার মুখটা বড় হবে, এরম বড় মুখ, চোখগুলো বিশাল বড় বড় আর আগুনের গোলার মতো জ্বলছে। আর মুখটা কেমন জানো? মুখটা তোমার ডান কান থেকে বাঁ কান পর্যন্ত পুরো লিপস কাটা, আর সাংঘাতিক। বিশাল ভয় লাগছে আমার, মানে আমি না দাঁড়িয়ে আছি, শুধু আমি খালি দেখছি, চোখের পাতা আমি ফেলতে পারছি না, জানো। আমি দেখছি, আমাকে বলছে, মানে সেই গলাটা না আমি তোমাকে নকল করে বোঝাতে পারবো না, সে একটা ঘষা ঘষা গলা, বলছে তুই এক্ষুনি এখান থেকে চলে যা, নয় তোকে আমি শেষ করে দেবো। বলে না আমি নিচের দিকে যেই তাকিয়েছি ওর পাটা দেখার জন্য, পাটা আমি দেখতে পাচ্ছি না, সেই তুমি ধূপকাঠির ধোঁয়া যেরকম দেখো না, মানে ওয়েভ হয়, ওয়েভ, তো ওর বস্ত্রটা না বোরখার মতো পড়েছিল, আর পুরো ওয়েভ হচ্ছিল একটা। আমি ওর পাটা না আমি দেখতে পাচ্ছি না, আর পুরো পুরো এরকম
যেই দেখেছি না, আমার মনে হচ্ছে আমি যেন কোথায় দাঁড়িয়ে আছি, আমার কিছু মানে অনুভব হচ্ছে না, আমি কিছু ফিল করতে পারছি না। একবার চোখের পাতাটা ফেলেছি কৌস্তব, আর নেই সেখানে, কিচ্ছু নেই, কিছু দেখতে পাচ্ছি না। পলক ফেলার সঙ্গে সঙ্গে নেই। ওহ বাবা, আমি তারপর কি হলো? আমি সেই মুহূর্তে যেন মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে গেল। আমি আমার ছেলের দিকে তাকিয়ে আছি, ছেলেও না খানিকটা খাটের ধারে চলে এসছে, ধারে চলে এসে মানে থমকে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। হুম। আর আমি বাড়িতে যেরকমই থাকি, একটু টিপটপ হয়ে থাকি, মানে তুমি আমাকে যখন ডাকবে আমি বেরিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আমি ওই সঙ্গে সঙ্গে কাঁধে ব্যাগটা নিয়েছি, জলের বোতল নিয়েছি, ছেলেকে কোলে নিয়ে একটা চাদর নিয়ে বারান্দা দিয়ে যেই বেরিয়ে বারান্দাটা লক করব, পেছনে আবার তার মানে আবির্ভাব, পেছনে মানে এটা feel করতে আবার সে এসছে, একদম সেই ঠান্ডা, আবার বলছে এক্ষুনি বেরিয়ে যাবি, এক্ষুনি চলে যায়, এক্ষুনি চলে যায়, এরকম করে বলছে, বুঝতে পারছো? মানে সেই তুমি ঘষা আওয়াজটাও ঘষা, শুনতে পাচ্ছ? একদম একদম। আমি না একটুও নড়িনি, আমি ঠিক আমার মাথায় তখন এটা চলছে, আমাকে তালা দিয়ে বেরোতে হবে। আমি তালাটা দিয়েছি, দিয়ে আমি ছেলের মাথায় হাত দিয়ে, কোলে আছে ছেলে আমার, ছেলেকে ধরে আমি সোজা, মানে মাথায় আমার তখন কিছু নেই, জুতোটা দিয়ে পড়তে হবে, খালি পায়ে বেরিয়ে গেছি জানো, খালি পায়ে বেরিয়ে মেন গেট ফেন গেট তালা দিয়ে আমি মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়েছি। আমাদের বাড়ি থেকে অটো ধরতে গেলে, স্টেশনের অটো ধরতে গেলে 3-4 মিনিট লাগে হেঁটে যেতে। পুরো রাস্তা আমি আমার বরের দোকান পর্যন্ত হেঁটে গেছি খালি পায়ে। তুমি ভাবতে পারছো আমার মাথায় কিচ্ছু নেই তখন। তারপর কি হলো? তারপরে আমি ওই অবস্থা, মানে আমাদের দোকানে যেতে, হেঁটে যেতে খুব জোর হলে 40 মিনিট লাগে, ঠিক আছে? সেখানে আমি 7:30টায় বেরিয়েছি, একদম মানে এই ঘটনাটা হয়েছে, আমি আর দেরি করিনি, আমি বেরিয়ে গেছি 7:30টায়। বেরিয়ে আমি দোকানে পৌঁছতে পৌঁছতে 9:30 বেজে গেছে। মানে আমি হাঁটছি জানো তো, আমার না রাস্তা শেষ হচ্ছে না, কেন জানি না, আমি হেঁটে যাচ্ছি, পা দুটো মনে হচ্ছে যেন কেউ টেনে ধরে আছে, হেঁটে যেতে পারছি না। ভগবানের আশীর্বাদে আমার পায়ে কিচ্ছু হয়নি, খালি পায়ে আমি 9:30টার সময় আমাদের দোকানের সামনে পৌঁছালাম। আমি দেখছি আমার হাজবেন্ড দোকানের শাটারটা বন্ধ করছে, আমাকে পেছনে থেকে চমকে গেছে, চমকে গিয়ে বলছে যে কি গো, তোমার এই অবস্থা কেন, খালি পায়ে এসছো তুমি? তো আমাদের বলে রাখি আমাদের জুতোর দোকান জানো তো, তো সঙ্গে সঙ্গে একটা জুতো বার করে আমাকে বলছে এটা পরো। তো পরলাম, পরে আমি বলছি আমি না বাড়ি যাব না জানো তো। তো আমি না এমন করছি, পাগলামি করছি, হাত ফাত নেড়ে আমি বলছি না না আমি বাড়ি যাব না। তখন বলছে কেন বাড়ি যাবে না কেন, কি হয়েছে? আমি বলছি না না বাড়ি যাব না, আমি তোমাকে বলতে পারবো না। তো আমরা কিছুক্ষণ চুপচাপ ছিলাম, তখন বলছে ঠিক আছে চলো বাড়ি যাব না, আমরা এমনি বাইকে করে ঘুরে আসি কোথা থেকে। তো বলছে যে তুমি আমাকে বাবুকে দাও, আমি বাবুকে নিচ্ছি। আমার ওই বাবুকে নিয়েছি, আমার বর বাবুকে নিয়েছে আর বাইকে বসেছে, আমিও বসেছি, তা বাবুকে আমি মিডিলে নিয়ে নিয়েছি, বুঝতে পারলে? তো বাইকটা নিয়ে ও একদম নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত এসছে, এসে আমাকে বলছে এবার তুমি নামো বাইক থেকে। আমি নেমেছি, আমাকে বলছে যে তুমি কিছু খাবে? আমি বলছি না আমি কিছু খাবো না। তো একটু জল দিল, জল খেলাম। তো বলছে বলো তো কি হয়েছে? তারপরে না আমি থাকতে পারিনি জানো, আমি বলে দিয়েছি, একদম বলে দিয়েছি। তখন বলছে চলো তো কে কি করলো আমি দেখি। তো বাড়িতে এসে কৌস্তব ও তন্ন তন্ন করে খুঁজেছে, কেউ নেই। আচ্ছা কেউ থাকবে কি করে তুমি বলো তো, ওটা কি কোনো মানুষ ছিল যে থাকবে? মানুষের তো এরকম চেহারা মুখ হয় না। না এরকম হয়, তুমি বলো না, একটা কি বিশাল অত বড় মুখ হয়। তো আমাকে বলছে ঠিক আছে
আর আজকের রাতটা কোনো রকমে আমি তোমাকে ধরে শোবো, তোমার কোনো চিন্তা নেই। তো বলছে যে চলো আমরা খেয়ে দিয়ে আমরা সব লাইট জ্বালিয়ে শোবো। সেদিনকে তাই করা হলো জানো, সব লাইট জ্বালিয়ে মেন গেটে তালা মেরে সব সুন্দর করে, এমনিই তালা মারা হতো, সুন্দর করে ও সমস্ত রকম দেখে ঠেকে এসে শুয়েছে। তো সকালবেলা শ্বশুর শাশুড়িকে ডেকেছে, আমার মাকে ডেকেছে, ডেকে তারা তো এসছে। আমার মা তো শুনে অবাক, মা বলছে তুই কি করে দাঁড়িয়েছিলি রে, আমি তো সেখানে হার্ট অ্যাটাক করে ফেলতাম। স্বাভাবিক, তুমি যখন একটা বাচ্চাকে কোলে নিয়ে এরকম জিনিস দেখছো, আমি মারাত্মক একটা ব্যাপার। আমি মাকে বলছি মা জানি না, বাবা মনে হয় আমাকে সাহসটা দিয়ে গেছে। সিরিয়াসলি কৌস্তব, আমার বাবা না আমাকে সত্যি সাহসটা দিয়ে গেছে। এখনো পর্যন্ত বাইরে কিছু আওয়াজ হলে না আমি বলি না আমি আগে দেখে আসি কোথায় আওয়াজ হচ্ছে। তো এই ঘটনা ঘটলো। তো আমি আমার বিহেভিয়ার না চেঞ্জ হয়ে গেছে জানো। আমি একটা চেয়ারে বসে, চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ আমি একটা চেয়ারে বসে এরকম করে দুলছি, সামনে থেকে পেছনে দুলছি। ওই ইনসিডেন্টের পরে? ওই ইনসিডেন্টটার পরে আচ্ছা আচ্ছা। মা আমার পুরো আমাকে লক্ষ্য করছে, আমাকে লক্ষ্য করে আমাকে একবার থামিয়ে দিল। তো আমি মায়ের মুখের দিকে তাকালাম, মা আমার মাথাটায় হাত বোলাচ্ছে, বলছে কে কি করছো বাবা তুমি, এটা চুপ করে বসো। তো আমি চুপ করে বসে পড়লাম, কিছু করিনি। তারপরে তো ওরা বললো যে কিছু তো একটা ব্যবস্থা নিতে হবে। আমার মা বললো তোরা আমার সাথে চ, এখন কিছুদিন আমার সাথে ওখানে থাক। আমার বর বললো যে না দাঁড়াও, আমার একটা জ্যোতিষী বন্ধু আছে, আমি ওর কাছে ওকে নিয়ে যাই। আর বরটা একটু বদমাইশ আছে, তো তো ও আমাকে যাচাই করার জন্য নিয়ে গেছে ওর কাছে, যে দেখছে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো বন্ধুটার কাছে নিয়ে যেতে আমাকে বলছে যে না কি হয়েছে বলো। তখন ও বলছে এরম এরম ঘটনা ঘটেছে, দেখো তো ওর সাথে কি হয়েছে, তুমি ওকে জিজ্ঞাসা করো, আমার সাথে তো অত কিছু বলছে না। আমাকে উনি বসিয়েছেন, বসিয়ে বলছে বৌদি বলো তো কি হয়েছে। আমি বললাম যে এই এই ঘটনা ঘটেছে। তো আমার হাতটা একবার দেখলো, দেখে আমাকে জিজ্ঞাসা করলো তোমার ডেট অফ বার্থটা বলো, এই এই বলো। আমি সব ডিটেলসটা দিলাম ওনাকে। উনি বললেন যে আশিস তোমার বউকে একটু বাইরে বসাও। তো বাইরে আমাকে বসিয়েছে জানো। আমি পরে ওর থেকে জানতে পেরেছি যে ঘটনাটা সত্যি ছিল। ওকে ওই দাদাটা বলেছে যে একজন নেই তোমাদের বাড়িতে, দুইজন আছে, মানে হচ্ছে একজন মহিলা একজন পুরুষ আছে। একদম। তুমি যদি বাবারে উফ, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে তুমি ওকে একটা বগলামুখী তাবিজ দাও। তখন আমার বর কি মানে ডান দিক বাদিক কিছু ভাবেনি, বলছে এক্ষুনি করে দাও তুমি। বলে এক্ষুনি তো করা যাবে না, ওটা একটা সময় আছে, তুমি নিয়ে যেও আমার থেকে, 2 দিন বাদে এসে। তো বেশ খানিকটা ভারী অ্যামাউন্টই লেগেছিল বগলামুখী তাবিজের। আমাকে বলে দিয়েছিল দাদাটা যে তুমি এইটা ধারণ করছো, কিন্তু এইটা তোমাকে 7-8 দিন ভয় দেখাবে। ভয় দেখাবে যে যে তুমি এই যে তাবিজটা পড়েছো, তাবিজটা তোমাকে ভয় দেখাবে না, ওরা ভয় দেখাবে যাতে তুমি তাবিজটা খুলে ফেলো। তো আমার মা সবকিছু শুনে বললো তোকে 7-8 দিন এখানে থাকতেই হবে না, তুই চল আমার সাথে। তো আমি মায়ের সাথে এখানে চলে আসলাম। আমার বড় এলো, আমাকে ছাড়েনি। তো এসেছে আমার ছেলেকে নিয়ে, আমরা এখানে আছি 7-8 দিন। তো 2 দিনের মাথায় আমার অনুভব হচ্ছে আমার বুকের ওপরটা না ভারী হয়ে গেছে, মানে আমি সোজা হয়ে শুয়ে আছি, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি আমার বরকে বলছি কি গো আমার বুকের ওপরে না মনে হচ্ছে কিছু যেন একটা চেপে আছে। তখন বলছে আমাকে বলছে তুমি পাশ ফিরে শোও শিগগিরই। আমি পাশ ফিরে শুলাম। তারপর থেকে আমি না ধারে শুতে পারি না জানো কৌস্তব, মানে কোনো দিকে আমি কোনো ধারে, ডান দিকে শুতে পারি না, না বাঁ দিকে শুতে, আমি মিডিলে। আমার ছেলে এক ধারে শোয়, আমার বর এক ধারে শোয়, আমি এক ধারে, আমি মিডিলে শুই একদম। তো এই ঘটনা 8 দিন কেটে গেল। আমরা আবার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে সে এক মানে দিনের বেলা শুরু হয়ে গেল কাণ্ড।
আমি দেখছি দিনের বেলা বাথরুমে গেছি জানো, বাথরুমে গিয়ে আমি স্নান করব বলে, আমার বর তখন ছিল ঘরে, বাথরুমে গিয়ে স্নান করব, তো মুখে ফেস ওয়াশ দিলে তুমি কি করো, চোখটা বন্ধ করো, করো তো? চোখটা বন্ধ না করলে তো চোখ জ্বালা করবে। তো আমি চোখটা বন্ধ করে মুখে ফেস ওয়াশটা দিয়েছি, দিয়ে মুখে যেই জল ঢেলে চোখটা রগড়ে তাকিয়েছি, আমি দেখছি বাথরুমের ভেতরে যেই মানে ল্যাট্রিনে যেই দরজাটা থাকে না, দরজার উপরে যেই একটা ইয়ে থাকে, কাঠ মতো দেওয়া থাকে, ওই কাঠের উল্টো হয়ে কোনো একটা মহিলা দোল খাচ্ছে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, আর তার চুলগুলো না ঝুলছে নিচের দিকে। আমি দেখে মানে এক ঝলক দেখেছি, তারপরে যেই চিৎকার করেছি আর নেই, চিৎকার করাতে আমার বর সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে, দৌড়ে এসে বলছে কি হয়েছে, আমি বলছি এই দেখেছি। বলে ঠিক আছে তুমি বাথরুমের দরজাটা খুলে রেখে স্নান করো, আমি দাঁড়িয়ে আছি। তো সেই যে আমি চোখ বন্ধ করে গায়ে জল ঢালতে পারি না, এখনো পর্যন্ত আমার সেই জিনিসটা চলে, মানে চোখ বন্ধ করতে পারি না আমি। আমার চোখ জ্বালা করলেও আমি ফেস ওয়াশটা ওরকম ভাবেই দিই যে চোখ জ্বালা করলে করুক, একটা ট্রমা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলো? ওই যে চোখ বন্ধ করে যদি আমি করি, আমি মনে হয় আবার সামনে দেখবো ওকে। তোমার সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা অনেকটা, মানে এইসব যে সিনগুলো হয়েছে তুমি সাইকোলজিক্যালি উইক হয়ে পড়েছো তো? ভীষণ স্পিরিচুয়ালি ছেড়ে দিলাম। ভীষণ, মানে আমি আয়নার দিকে তাকাতাম, মনে হতো আমার, আর তখন থেকে না আমার চেহারাটা খুব ভাঙতে শুরু করেছে। যতদিন না আমি এইখানে এসেছি মায়ের কাছে, ততদিন পর্যন্ত মনে হচ্ছে যেন আমি ফ্যাকাশে হয়ে গেছি, আর আমাকে যেন চোখগুলো ঢুকে গেছে। কোনো চিন্তা নেই, কিন্তু ডার্ক সার্কেল একদম, মানে চোখের তলায় কালি পড়ে একদম বিভৎস দেখতে হয়ে গেছে আমাকে। আমি দেখে মনে করছি ওটা আমি না, নিজেকে নিজে চিনতে পারছি না। আর আমার না রক্ত কমে গেছিল জানো গায়ের। আচ্ছা আচ্ছা। আর ডাক্তার দেখিয়েছি একবার, তো খুব শরীর খারাপ হয়েছে, তো ডাক্তারখানায় নিয়ে গেছে আমার বর। তো ডাক্তার বলছে হ্যাঁ আপনারা তো একটু বাড়াবাড়ি না হলে আসবেন না, ওনার হিমোগ্লোবিন কম, তো হিমোগ্লোবিন পর্যন্ত কমে গেছে, বুঝতে পারছো তো? এটা কি, এটা তো আর এমনি এমনি হয় না। তো এইটাও গেল। এরপরে এগুলো তো হতো রাত্রিরে, দুপুরবেলা বললাম স্নান করতে গিয়ে ওরকম হয়েছে। তারপর থেকে আমার ছেলে স্কুলে ভর্তি হলো, বুঝতে পারলে? স্কুলে ভর্তি হওয়ার পরে ওরা বেরিয়ে যেত, বাবা ছেলে মিলে স্কুলে চলে যেত। স্কুলে দিয়ে ছেলেকে আমার বর নিজের দোকানে চলে যেত, আমি থাকতাম ঘরে একা। পুরো গোটা বাড়িতে তুমি একা থাকো? গোটা বাড়িতে আমি একা। তো আমি রান্না বান্না করে, আমার রুটিন ছিল, যেই ওরা বেরিয়ে যাবে আমি একদম ঝটাপট রান্না করব, 10টার মধ্যে স্নান করব, স্নান করে বেরিয়ে স্কুলের সামনে গিয়ে বন্ধুদের সাথে গল্প করব। এটা হচ্ছে আমার রুটিন। তো আমি একদিন মানে রান্না করতে করতে অনুভব করছি যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তুমি ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার গায়ে সেটে কেউ দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারবে, তাই না? তো তার নিঃশ্বাসটা তোমার গায়ে পড়বে তো, ঘাড়ে পড়বে, একদম একদম। তো আমি প্রথমবার অনুভব করলাম যে পেছনে কেউ আছে দাঁড়িয়ে, আর ফু ফু একটা গায়ে যেন ফু একটা দিলে যেরকম হয় ওই রকম হচ্ছে। তা আমি মনে মনে একদম ঠিক করেই নিয়েছি, যাই হয়ে যাক আমি পেছন ঘুরবো না। তো এই জিনিসটা যত 5 মিনিট যাচ্ছে না, তত না আরো মনে হচ্ছে যেন আমাকে জাপটে ধরছে, মনে হচ্ছে যেন আরো গায়ে সেটে আসছে। এরকম জিনিসটা কতক্ষণ হয়েছিল? এইটা পুরো 8:30 9টার সময়, প্রায় মনে হচ্ছে একদম পুরো আমি আর থাকতে পারছি না। সকালবেলা বাইরে লোক চলাচল করছে, সকালবেলা 8:30 9টার সময় আমি আর থাকতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে বরকে ফোন করলাম। বরকে ফোন করার আগের মুহূর্তে আমি ফিল করছি আমার ডান দিকে
গরম নিঃশ্বাস পড়ছে, আর বাঁ দিকে একদম শীতল যেন ঠান্ডা কিছু, মানে দুজন ছিল দাঁড়িয়ে, বুঝতে পারছো? কবচটা কি তখনও তোমার কাছেই ছিল? একদম বগলের মধ্যে তখনও, যে- একদম একদম আচ্ছা একদম আচ্ছা, হুম হুম হুম। তখনও মায়ের জিনিসটা আমার কাছেই ছিল। তো আমি থাকতে না পেরে 9:30টার সময় আমার বরকে ফোন করেছি। আমি বলছি, জানো তো আমি না ঘরে থাকতে পারছি না। তখন ও বুঝতে পেরেছে, বলছে ঠিক আছে আমি ফোনে আছি, তাড়াতাড়ি রেডি হও। বলছে আমি আমি তখন ওকে বলছি আমি না স্নান করতে এসেছি। বলছে তোমার মাথা খারাপ আছে, এই মুহূর্তে কেউ স্নান করতে যায়? তা আমি বলছি তুমি স্পিকারে থাকো না গো, আমি একটু স্নান করে নিই। তো আমি ওকে স্পিকারে রেখেছি, স্পিকারে রেখে গায়ে জল ঢালছি, জানো ওই জিনিসগুলো কিন্তু সরছে না, ওই জিনিসগুলো আচ্ছা। সাথে সাথে আছে। আমি সঙ্গে সঙ্গে গায়ে জল ঢেলেছি, গা না মুছে ড্রেস চেঞ্জ করেছি, করে একটা হাত খোপা করেছি, করে বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে। সেদিনের রান্না একদম গেছে, কিচ্ছু রান্না স্বাভাবিক। করিনি। মানে সেই মুহূর্তেটা তুমি বলো যে তুমি যদি এরকম অনুভব করো, তুমি আর রান্না করবে কি? তোমার সেই মেন্টালিটিটাই থাকবে না তো। আমি না, আমাকে আমার বর বলতো তোমার না মেন্টাল এটা হিলে গেছে। ও আমাকে মাঝে মাঝে স্ট্রেস রিলিফের জন্য একটা ট্যাবলেট হতো, আমাকে দিয়ে দিত ও। তাহলে এটা খাও, কিচ্ছু লাভ হতো না জানো ওতে, আমার কিচ্ছু লাভ হতো না। আমি খেতাম কিন্তু কিচ্ছু লাভ হতো না। এইটা গেল তারপর কি হলো সকাল। ঈপ্সিতা? হ্যাঁ এরপরে কি হলো? হ্যাঁ, আমি এই সকালের এই জিনিসগুলো অনুভব করলাম। তারপরে আমার ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে। 2017-র ঘটনা, মানে এর মধ্যেই চলছে কিন্তু, হ্যাঁ 2017, 18, 2018-তে এবার ওর মা ওই বাড়ি থেকে ওকে খাবার পাঠাতো, বুঝতে পারলে, আমার বরকে আর কি খাবার পাঠাতো। নাতির সাথে সম্পর্ক কিরকম ছিল? একদম দেখতে পারতো না আমার বাচ্চাটাকে, আচ্ছা। ঠিক আছে। এইবারে তো নিজের ছেলেকে খাবার পাঠাতো, বলতো তুই না দোকানেই খেয়ে তোর বাবাকে টিফিন বক্সটা দিয়ে দিবি। তো আমি কিছু বলতাম না, আমার ভালো লাগতো না জিনিসগুলো। তো ওকে বলতাম যে ও প্রথমে আমাকে জানায়নি, আস্তে আস্তে আমাকে প্রায় মনে হয় এরকম 7-8 বার চলেছে, আমাকে তারপরে ও জানিয়েছে বলছে যে জানো তো আমাকে না ওই বাড়ি থেকে ঘুগনি দেয়, তারপরে মেটে চচ্চড়ি দেয়, গিলে মেটের তরকারি দেয়। আমি যে তুমি কি করো, তুমি খাও? তখন বলছে হ্যাঁ আমি খাই তো। আমি বলছি যে ঠিক আছে। তখন বলছে কেন আমি খাবো না? আমি বলছি দেখো আমার তো একদম পছন্দ না তুমি ওই বাড়ির খাবার খাও, এরপরে তোমার ব্যাপার, তুমি যদি খাও খাবে, মন চাইলে খাবে, নালে ফেলে দেবে সোজা, কোনো কুকুর পুকুরকেও দেবে না। ও না একবার এটা করেছে, ঘুগনি দিয়েছিল, ঘুগনিটা 2 চামচ খেয়ে না ওর আর মন চাইনি, ও খায়নি জানো। ও যখনই খেত খাবারগুলো খেয়ে আসতো, বাড়িতে তুমুল অশান্তি, ঘরে ঢুকেই মারাত্মক অশান্তি। আর যখন আমার বর অশান্তি করতো না, তুমি একটা মানে লোককে দেখেছো জবা ফুলের মতো চোখটা লাল হয়ে যেত? কোনো মানুষকে দেখেছো? ওই পুরো ওর সিচুয়েশনটা না ওই রকম, চোখগুলো লাল হয়ে যেত। আমি কথা বলতাম, ও কোনো আমার কথা সহ্য করতে পারতো না। আর মাঝে মাঝেই ওরা ইনভাইট করতো, আমার ননদ আমার শাশুড়িদের বাড়িতে ইনভাইট করতো যে আসো খেয়ে যাও, এই দিনে তোমাদের নিমন্ত্রণ, বিভিন্ন অকেশনে ডাকতো। তো আমার উপায়, ইচ্ছা না থাকলেও উপায় নেই, যেতে হতো। আমি যখনই ওদের বাড়িতে ঢুকতাম না, আমার মাথা ভীষণ যন্ত্রণা করতো, ভীষণ, মানে যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ মাথা যন্ত্রণায় ছিঁড়ে যেত। মানে আমি পারলে ওষুধ নিয়ে যেতাম, জানো তো, যে আমি আগে ওষুধ খেতাম তারপরে ঢুকতাম, কিচ্ছু লাভ হতো না। আমি পরে জানতে পারলাম যেখানে না এইসব জিনিস করা হয় বা এইসব জিনিস থাকে, সেখানে এই মাথা যন্ত্রণাটা হয়, তারপরে তোমার মানে আরো অনেক কিছু হয়। একদম একদম। তো আমার বাড়িতেও না তারপর থেকে মাথা যন্ত্রণাটা শুরু হলো, কোনো কারণ নেই জানো কৌস্তব।
কোনো কারণ নেই, ভীষণ মাথা যন্ত্রণা রোজ হতো। আমি বরকে বলতাম তুমি না আমার মাথা যন্ত্রণার ওষুধ এনে দিও। তো আমাকে এমনি ইয়ার্কি করেই বলতো যে হ্যাঁ তুমি তো ওষুধ খাবে, খাও, মুড়ি মুরগির মতো ওষুধ এনে দেবো আমি। আমি ওই ওষুধ ছাড়া একদম মানে দিনে 3-4টে করে আমি মাথা যন্ত্রণার ওষুধ খেতাম, এত মাথা যন্ত্রণা হতো। তো এই করে করে আমার ছেলে বড় হলো, 3-4 বছর বয়সের বেশি হয়ে গেল, 5-6 বছর সময় আমি তোমাকে বলি। হ্যাঁ, ওর মা 5-6 বছর 5-6 মানে বছর 2013 মানে 18-19 দিকের ব্যাপারে। হুম। আমি ওর মা টিফিন পাঠাতো, ওর বর খেত না আর, তো দেখছে যে কাজ হচ্ছে না, বাড়িতে ঝামেলা হচ্ছে না, তো ওর মা এলো একদিন বাড়িতে, আবার শনিবার। হুম এলো, এসে তোমরা বলছে তখন এটাই থাকছিলে? আমরা গড়িয়াতেই ছিলাম তখন। হুম তো বলছে যে হ্যাঁ তোরা আমাদের বাড়ি দখল করে রেখেছিস, ছেড়ে দে আমাদের ঘর, হ্যাঁ না তাই না, মানে উল্টাপাল্টা কথা। বলছে যে ওই ঘরটা ঠাকুর ঘর করেছিস, আমরা ঠাকুর ঘরে ভাড়া দেবো, হ্যাঁ না তাই না করে বললো। তো ছেলে তখন মানে আমার হাজবেন্ড তখন বললো মা ওই ঘরটা ভাড়া দেবে, ওই ঘরের টালিগুলো ভেঙে যে কোনো মুহূর্তে পড়ে যাবে, তুমি টালিগুলো ঠিক করো। তো ঠিক করার জন্য ওরা টালিগুলো খুলে চলে গেল, জানো, বিশাল একটা অশান্তি করে ছেলের সাথে চলে গেল। সেই যে চলে গেল, 6-7 মাস হয়ে গেল, আর ফিরে আসে না। সেখানে যেহেতু টালি খোলা, হ্যাঁ, ঘর দুটো বাইরে দিয়ে আমার বর বলল দেখো টালিটা খোলা আছে, তুমি ওই ঘরগুলো এমনিই ভয় পাও, তুমি বাইরে দিয়ে তালা দিয়ে রাখো। আমি কি করলাম, বাইরে দিয়ে তালা দিয়ে রাখলাম। তোমাকে আমি ছবি পাঠিয়েছি কৌস্তব, দেখবে ঘরগুলোর মধ্যে না গাছ হয়েছে। তো এর মধ্যেই আমরা কি করলাম, আমি আর আমার একজন পরিচিত, আমি নামটা বলতে পারছি না এখানে, সে আমাকে বলল চল তো এক জায়গায় নিয়ে যাই। একটা মৌলভী সাহেবের কাছে নিয়ে গেল, একটা মসজিদে গেলাম। তো মৌলভী সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম এরকম জানেন তো আমাদের এরকম বাড়িতে ভীষণ ভয় পাচ্ছি, তো একটু আপনি যদি কিছু উপকার করে দেন। তখন বলছে ঠিক আছে মা, তুমি তোমার বাড়ি গিয়ে আমাকে একটা ভিডিও করবে, ভিডিও করে পাঠাবে, তারপরে ভিডিও কল করে আমাকে দেখাবে তোমাদের ঘরগুলো। তো যে ভিডিওটা আমি তোমাকে পাঠিয়েছি, ওই ভিডিওটা আমি ওনাকে পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিডিওটাই পাঠিয়েছো? একদম ওইটাই পাঠিয়েছি, ওইটা আমার কাছে রয়ে গেছে বলে আমি তোমাকে পাঠাতে পেরেছি। তো ওই ভিডিওটা দেখে আমাকে উনি বলছে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ফোনে বলবো না কিছু। তা আমি গেলাম সন্ধ্যেবেলা একদিন, ওই যে আমাকে নিয়ে গেছিল সেই আমাকে নিয়ে গেল, আবার বলছে চল আমিও যাব, কি হয়েছে শুনি। তো বলছে আমি একটা কথা বলবো তোমাকে, তুমি এর কোনো প্রতিকার করতে যেও না। আমি বলছি কেন বলুন তো। তখন বলছে যে তুমি বিশ্বাস করবে আমার কথা। আমি বলছি হ্যাঁ, আমি না মানে তখন যে যা বলবে আমি বিশ্বাস করে নেবো। বিশাল মানে তখন তো আমাদের বাড়িতে বিশাল চলছে। তো বলছে তোমাদের বাড়িতে না তোমাদের বাড়িতে কজন থাকতে পারে তুমি বলো, তুমি যাদের দেখতে পাও না কজন থাকতে পারে। আমি বলছি যে হ্যাঁ আমিও খালি ফিল করতাম যে এরকম আমার ছেলে খাটে বসে খেলছে, কিন্তু মনে হলো কোনো বাচ্চা পেছন থেকে দৌড়ে উঠোনে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমি তখন বলতাম যে বাবু তুমি কি উঠোনে গেলে? তখন ছেলে আওয়াজ দিত না গো মা, আমি তো ঘরে খাটের ওপরে বসে। তো আমি ভাবতাম যে তাহলে আমি কি ভুল দেখলাম। তখন বলছে হ্যাঁ তুমি ভুল দেখোনি, কারণ ওখানে 2-3 জন নেই, ওখানে 25-26 জনের একটা গ্যাং তৈরি হয়ে গেছে। আর যেই বলেছে কৌস্তব, তুমি বলো তুমি আমার জায়গায় হলে কি করতে? আমি জানি না আমি কি করতাম। 25-26 জন মানে 25-26 জন মানে এন্টিটি, একটা গ্যাং তৈরি করে ফেলেছে, ওদের লিডারও আছে আমাকে বলছে। আচ্ছা, আমাকে বলছে তুমি যে আমাকে ভিডিওটা করে দেখিয়েছো ওরা ঠিক জানতে পেরে গেছে। মানে আমি বলছি আপনি আমাকে না ভয় দেখাবেন না, আমি কি করে থাকবো। তখন বলছে তুমি ওদেরকে জানতে দেবে না যে তুমি বুঝতে পারছো যে ওরা তোমার পেছনের সাথে আছে, তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে, এই করছে সেই করছে। আমি বলছি এটা কি করে সম্ভব?
আমি বলছি আপনি প্রতিকার করে দিন। বলছে আমি তোমাকে প্রতিকার করে দেবো, ধরো 10,000 টাকা নিলাম, 20,000 টাকা নিলাম, আমি তোমাকে প্রতিকার করে দেবো। 2-3 দিনের বেশি থাকবে না, ওই জিনিস কেটে যাবে। আচ্ছা। আমি বলছি এগুলো কি করে এলো? তখন বলছে ওই যে ওরা মানে শ্বশুর শাশুড়ি এরা আসতো, হুম। এরা তার আগে 2জন 4জন 3জন 1জন এরকম করে কাজ করে আসতো, কাজ করে করে আসতো। আর তোমাদের বাড়িতে কোথাও ফাটা জায়গা আছে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেওয়াল ফাটা আছে, আমাদের শাশুড়ির ঘরের দেওয়াল ফাটা আছে। বলছে ওই দেওয়ালের ফাটার মধ্যে শ্মশানের ছাই রাখা আছে। দেওয়ালের মধ্যে শ্মশানের ছাই রাখা আছে? হ্যাঁ, ফাটা দেওয়াল আছে একটা, ওই ফাটা দেওয়ালটাকে কাজে লাগিয়ে ওরা শ্মশানের ছাই কোনো একটা দিনে এসে ওর মধ্যে রেখে গেছে। আচ্ছা আচ্ছা। আমাকে বলছে এই ফাটা দেওয়াল আছে, ফাটা দেওয়াল, ফাটা জিনিস রাখতে নেই, ঘরের দেওয়াল টেওয়াল ফেটে গেলে রিপেয়ার করতে হয়, আমাদের কিছুতেই করতে দিত না জানো তো। আচ্ছা। তো আমাকে উনি বললেন মা তোমরা দেখো অন্য কিছু করতে পারো কিনা দেখো, আমি কিছু করে দিতে পারবো না। তো আমি তার সাথে যে আমাকে নিয়ে গেছিল সে আমাকে বললো চলো ইপ্সিতা তুমি বাড়ি চলো আজকে। তো আমি বাড়ি চলে এলাম, মাকে বললাম, মাকে তো বলতেই হবে না। তো মাকে বললাম, মা বললো যে কি করা যায় বলতো। তো আরেক জায়গায় গেলাম জানো, আরেক জায়গায় আমি মা আর ছেলে গেলাম। তো সেখানে গিয়ে প্রথম দিন বসিয়েই রেখে দিল আমাদেরকে, বসিয়ে রেখে দিতে 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 বলে আজকে আর দেখবো না, চলে যাও তোমরা, অন্য দিন এসো। তো কোথায় গেছিল? আমরা গেছিলাম এই আনোয়ার শাহ রোড, চেনো তুমি? চিনি। আনোয়ার শাহ রোডের বড় মসজিদ বলে যে মসজিদটা আছে, ওখানে গেছিলাম। তো কার কাছে গেছিলাম আমি নামটা বলতে পারছি না এখন, পরে তোমাকে বলে দেবো। তো ওনার কাছে গেছিলাম, উনি আমাকে ফার্স্ট দিন রিটার্ন করেছেন। আমাকে বলছে যে না, প্রথমে বলছে যে এখন আর দেখবো না, আমার টাইমটা চলে গেছে, তোমরা চলে যাও। আমি চলে এসেছি মায়ের সাথে। তো তারপরে আর বিগত মানে 2-3 মাস আর যাওয়া হয়নি, বুঝতে পারলে। সেই গেছি তো বাড়িতে না, ওই যে জঙ্গল টঙ্গল হয়ে গেছে। আমার বর বলছে দূর এইসব কিছু নেই বাড়িতে, তুমি সব ভুলভাল কথা বলো। তো আমার মা বলছে যে মনা তুই বাড়িতে যখন যাবি তো একটু নুন নিয়ে যা, জঙ্গল টঙ্গল হয়ে আছে তো, বৃষ্টি পড়েছে, যোগ ঠোক যদি হয়ে যায়। আমি নুনের প্যাকেট একটা, টাটা সল্ট, জানো নর্মাল নুন, টাটা সল্টের প্যাকেট নিয়ে গেছি। আমার বর দেখি ওই ঘরগুলো খুলে বলছে যে ঘরের এগুলো ইয়ে করে দিই জানো তো, একটা ডান্ডা নিয়ে গাছগুলোকে পেটাচ্ছে। আমি বলছি এই দাঁড়াও তো, তুমি আগে উল্টোপাল্টা কাজ করো না। আমি একটু না মানে নুনের প্যাকেটটা কেটে 1 মুঠো নুন নিয়ে ওই গাছগুলোয় ছিটিয়েছি। কৌস্তব তুমি 10-12টা ধূপকাঠি জ্বালিয়েছো কোনোদিন একসাথে? হ্যাঁ, মন্দিরে। হ্যাঁ, ধোঁয়া দেখেছো কিরকম ধোঁয়া ওঠে? একদম ওই গাছটা দিয়ে ওইরকম ধোঁয়া উঠতে শুরু করেছে জানো। ওই যে ওই তোমাকে দেখালাম যেই ঘরটা ভিডিও আছে, দেখবে একটা লম্বা একটা জংলা গাছ, ওই গাছটা দিয়ে ধোঁয়া উঠেছে। আমার বর আর আমি অবাক হয়ে গেছি। আমাকে বলছে দেখো তো বাইরেও উঠোনেও ওই গাছটা আছে, তুমি বাইরে উঠোনে দাও তো নুনের ছিটে, দেখো তো কি হয়। আমি সঙ্গে সঙ্গে 1 মুঠো নুন বাইরে উঠোনে গাছ সবকটা গাছে দিয়েছি, কোথাও ধোঁয়া নেই জানো। আমার বর বলল দাঁড়াও এই গাছটাকে আমি ভেঙেই দিই। আমি বলছি না 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 না, তুমি বুঝতে পারছো না তুমি কাদের সাথে মানে লড়তে চলেছো। আমি ওকে হাত ধরে সঙ্গে সঙ্গে বার করেছি ঘর থেকে, বার করে ঘরটা তালা দিয়ে দিয়েছি। আমি বলছি না একদম না। তারপর থেকে শুরু হলো উপদ্রব। রাত্রিবেলা মানে মনে হতো কেউ যেন হাতুড়ি দিয়ে ওই ঘরগুলোর দেওয়ালে দাম দাম করে মারছে জানো, মানে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। আমি আর ছেলে মানে চমকে যেতাম, এরকম আওয়াজ হতো। ওকে, অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছিল? অ্যাকচুয়ালি ওরা জানতে পেরে গেছিল যে আমরা কিছু একটা ব্যবস্থা করতে চলেছি। ওরা আমি সব যে
ধরো আমি যেটা বুঝতে পারছি তোমাদের উপর কোনো গুচ্ছ তন্ত্র প্রয়োগ করা হয়েছে। একদম আমাদের এবার না গো কৌস্তব, হুম, একদম টোটালি সব আমার উপরে করা হয়েছে। আমাদের একটা কাঁঠাল গাছ ছিল, একদম হুম, মানে বাথরুম লাগোয়া, তার বাড়ির একদম পেছন দিকটায়। তো কাঁঠাল গাছটা না শুকিয়ে যাচ্ছিল জানো। আমি এই কথাটা আমারও শরীরটা খুবই মানে তখন চেহারাটা একদম রোগা হয়ে গেছিল, আমিও প্রায় শুকিয়ে যাচ্ছিলাম এরকম। তো কাঁঠাল গাছটাও শুকিয়ে যাচ্ছিল। আমি আমার একটা বান্ধবীকে বলেছি, মানে আমার ছেলের স্কুলের বন্ধুর মাকে বলেছি। তো গ্রামের মানুষ সে, তো আমাকে বলছে ইপসিতা তুই এক কাজ কর, তো তোদের বাড়ি গঙ্গা জল আছে? আমি বলছি হ্যাঁ রে আছে। তখন বলছে তুই এক কাজ কর, তুই পুরো গঙ্গা জলের বোতলটা ওই গাছে ঢেলে দে। আমি একদিন সকালবেলা স্নান করে উঠে গাছে ঢেলে দিয়েছি জানো, পুরো গঙ্গা জলের বোতলটা, 1 লিটার গঙ্গা জল ছিল, আমি পুরোটা ঢেলেছি। ঢেলে হাত জোর করে প্রণাম করেছি, প্রণাম করে চলে এসেছি। আমি ওকে বলেছি যে মানে ওই কাজটা করার পরে ওকে ফোন করে বলেছি, আমাকে বলছে তুই দেখবি গাছের পাতা বেরোচ্ছে। দেখলাম 10-15 দিন বাদে সত্যি সত্যি গাছটা দিয়ে পাতা বেরোচ্ছে। আমাকে বলছে জানিস এগুলো কি করেছে? আমি বলছি না। বলে এগুলো না বান মেরেছে, ওরা না গ্রামের তো ওরা অনেক কিছু জানে। আচ্ছা আচ্ছা। আমাকে বলছে এগুলো তোমার বান উপর বান মেরেছে, মেরেছে? হ্যাঁ আমাকে বলছে তোর উপর বলছো বান তো বলতে মেরেছে। যে আয়নার সামনে গিয়ে তুমি নিজেকে দেখতে চিনতে পারতে না? একদম। বুঝতে পারছি এবার। এবারে আমি এটা বুঝতে পারলাম, আমার মাকেও বললাম, মাও এসে দেখলো, হ্যাঁ সত্যি একদম কচি কচি পাতা বেরিয়েছে, মানে কেটে গেছে জিনিসটা, বুঝতে পারলে তো। আমাকে বলছে তুই যেই ঠাকুরকে ভালোবাসিস সেই ঠাকুরের নাম করে জল ঢালবি। আমি ভক্তি মনে একদম সেই ঠাকুরের নাম করে 1 লিটার জল ঢেলে দিয়েছি গাছে। আচ্ছা। তো এটা গেল। তারপরে ওই তোমাকে বলতাম না হাতুড়ি দিয়ে কেউ যেন পেটাচ্ছে, একদিন না মনে হচ্ছে আমি যখন সন্ধেবেলা স্ন্যাক্স বানাচ্ছি আমি আর ছেলে খাবো বলে, তো মনে হচ্ছে কেউ ডান দিক থেকে বাঁ দিকে অ্যাডভেস্টারের ওপর দিয়ে দৌড়চ্ছে। একটা বিড়ালের দৌড়লে বিড়ালের পায়ের আওয়াজ হয় না, হ্যাঁ কুকুর দৌড়ালেও হবে না। কুকুর দৌড়ালে তুমি প্যাটার্নটা বুঝতে পারবে জানো তো, আর একটা মানুষ দৌড়ালে ধপ 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 করে মানুষটা দৌড়ে গেল তুমি বুঝতে পারবে। এই জিনিসটা আমি বুঝতে পারছি, মানে এটা মানে বিভৎস চলছে সেদিনকে সন্ধ্যাবেলাটা। তা আমি আর ছেলেকে নিয়ে হাতে ধরেছি, হাতে ধরে বলছি চল তো বাবু বাইরে যাই। বাবু বলছে হ্যাঁ মা চলো। তো আমরা দুজনে বাইরে এসে, বাইরে একদম গেটের বাইরে, মেন গেটের বাইরে জিজ্ঞাসা করছি দাদা কেউ আমাদের টালিতে উঠেছে গো, কেউ চালে উঠেছে দেখেছো? তাহলে না তো বৌদি, কাউকেই তো দেখলাম না। তখন আমি আমার মাকে ফোন করেছি, মাকে বলছি মা জানো তো এই এই হচ্ছে, কে যেন দৌড়চ্ছে, কে যেন হাতুড়ি নিয়ে দুম দুম করে পিটছে ঘরের মধ্যে। তখন বলছে মা না তুই এক কাজ কর, তুই ওই যে আমি তোকে নুন দিয়েছিলাম 1 গামলা নুন জল কর, আর গায়ত্রী মন্ত্র বলতে বলতে তুই ওই নুন জলগুলো পুরো চালে ছিটিয়ে দে। আমি একদম সেম ডিটো কাজটাই করেছি। তুমি বুঝতে পারবে, মানে তুমি মানে বুঝতে পারবে বলছি আমি, তুমি মানে একটা ম্যাজিক যেরকম হয় না, আর কোনো আওয়াজ নেই জানো, নুন জল ছেটানোর পর আর কোনো আওয়াজ নেই। আমি চারিদিকে নুন জলটা ছিটিয়েছি, চারিদিকে কোনো আওয়াজ নেই, সেদিনের রাত্রিরে আর কোনো আওয়াজ নেই। তারপরে আমি আমার বরকে বললাম এরকম এরকম হয়েছে। তখন বলছে কি করা যাবে বলো তো। এরকমই চলতে লাগলো, লকডাউন পড়লো। লকডাউনটা এলো 2020 ঘটনা বলছি, হ্যাঁ লকডাউন এলো। এবারে লকডাউনটা আসতে বলছে যে চলো আমরা ঘরে বসে গল্প করি, বাইরে তো ছিলাম, সন্ধে হয়ে গেছে, তো আমরা ঘরে বসে আছি, রাত্রির 8টা বাজে। তখন দেখি একদম আমাদের যেই ঘরটা আছে ওই ঘরের মাথায় একটা যেন কেউ থান ইট মারলে যেরকম আওয়াজ হবে কৌস্তব, থান ইট পড়লো একটা। আমরা পুরো না কেঁপে উঠেছি, চমকে গেছি। বাচ্চাটা খাটের ওই কোণ থেকে একদম আমাদের কোলে এসে লাফ দিয়েছে, এত জোরে আওয়াজ হয়েছে।
তো আমরা বেরিয়ে টর্চ ফর্চ জ্বালিয়ে দেখছি কোথাও কিচ্ছু নেই, না একটা ইট পড়লে তো কিছু হবে। ও পুরো চালে ফালে উঠে দেখেছে কোথাও ইট নেই, কিচ্ছু নেই। বলছি কি হচ্ছে বলো তো? আমি বলছি এই জিনিসটা আমরা প্রায় ফিল করি। এই ঘটনা ঘটতে ঘটতে লকডাউন কেটে গেল। লকডাউনে আর কোনো কিছু পেলো না। তারপরে হচ্ছে তোমার একদিন আমার হাজবেন্ড, মানে এটা ওই বাড়িতে যেই বারে ছিলাম, মানে তার 6-7 মাসের আগের ঘটনা, মানে চলে আসবো সেই সময়কার আগের ঘটনা, লকডাউনের পরে ঘটনা এটা বলছি। আমার বর একদিন স্বপ্ন দেখলো যে একটা, আমি প্রথম যাকে দেখেছিলাম ওই বাম দিকে ডান দিকে একদম 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 ও আমার বর দেখলো ভোরবেলা স্বপ্ন দেখলো যে আমার বরের পা ধরে হিড়হিড় করে নাকি স্বপ্ন দেখছে। হ্যাঁ, হিড়হিড় করে নাকি ওই লোকটা নাবিয়ে আমার গায়ে উঠে আমাকে নাকি খুবলে ঠুবলে দিল, দিয়ে দৌড়ে পালিয়ে গেল পাশে শ্বশুর শাশুড়ি যেই ঘরে থাকতো সেই ঘরে। তো সেই ঘরে গিয়ে আমার বর দেখছে যে ওই লোকটা না ধোঁয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ও এটা স্বপ্ন দেখছে জানো তো। তারপরে আমিও উঠে এসছি ওর পেছন পেছন, ও আমাকে দেখছে যে আমার গা দিয়ে রক্ত ঝরছে, আমাকে মুছে টুছে দিয়ে যেই আমরা দুজনে ঘরে ঢুকেছি, ও দেখছে ওই জিনিসটা আমার ছেলের মাথার ওপরে বসে আমার ছেলের দিকে কটমট করে তাকিয়ে আছে। তারপরে নাকি ওর ঘুম ভেঙে গেছে। এইটাই হচ্ছে স্বপ্নটা সেই দিনের। হ্যাঁ, সেই দিনের ভোরবেলা আমি এমনি ভোরবেলা 5টার সময় উঠি। তো আমি ভোরবেলা উঠে একটু দাঁত টাত মেজে চা করেছি, চা নিয়ে বসে করছি। আর তোমাকে বলা হয়নি, সেই সময়টা মানে লকডাউনের পরে আর কি আমার শ্বশুর শাশুড়ি কি একটা ভেবে পাশের ঘরটা খুলে রেখে গেছে। এবার যাই হোক আমরা একটু ইউজ করতে পারবো ঘরটা, কারণ একটা বাচ্চা নিয়ে তো একটা ঘরে থাকা যায় না। স্বাভাবিক, 3 জন মানুষ একসাথে। হ্যাঁ, আর বাচ্চা বড় হচ্ছে। হ্যাঁ, এবারে একদম একদম এইবারে আমি পাশের ঘরটায় বসে আছি চৌকিতে। ওই দুটো আলমারি দেখেছো, ছবি পাঠিয়েছি আমি তোমাকে, পাশাপাশি দুটো আলমারি রাখা আছে। আলমারি দুটো না কভার করা ছিল জানো। ওই কভারের ভেতর দিয়ে কোনো মানুষ যদি ওই মানে গেটের যে দিকটায় গেট দরজা আছে সেই দিকটা বেরিয়ে গেল, বুঝতে পারলে, ওই কভারের ভেতর দিয়ে মানে ঘষে ওই করে আলমারিগুলো ক্রস করে বাইরে বেরিয়ে গেল। আমি যেই দেখেছি এটা, আমি চিৎকার করে উঠেছি। যেই লোকটা ডাকতে ওঠে না, সেই লোকটা লাফ দিয়ে উঠে আমার কাছে এসে বলছে কি হয়েছে। আমি বলছি এই ঘটনা। বলে আমিও ভোরবেলা মানে তখন আমি জানতাম না ও যে এই স্বপ্নটা দেখেছে। আমাকে এই জিনিসটা দেখার পরে আমাকে ও বলছে যে আমিও ভোরবেলা এই স্বপ্নটা দেখেছি। তাহলে বুঝতে পারলে, ডটে ডট কানেক্ট হলো। তারপরে আর কিছু ঘটলো না। আমরা আবার গেলাম সেই মসজিদটায়, আমি আর আমার মা। তখন লোকটা মানে মৌলভী সাহেব বলছেন যে কিরে তুই কাকে নিয়ে এসছিস। আমি না মাকে দেখলাম, মাকে দেখে আমার ছেলেকে দেখলাম, আমি বললাম কাকে নিয়ে এসছি, কাউকে তো নিয়ে আসিনি, এটা তোমার মা। চুপ করে আছে জানো, বলে যা চলে যা, আমি তোর কিছু শুনতে পারবো না, তুই যাকে নিয়ে এসছিস সে এখন যাবে না, এরকম করে বললো জানো। তো আমরা না বুঝতে পারিনি। এখন এই ব্যাপারগুলো ভাবলে আমি বুঝতে পারি উনি দেখতে পেয়েছিলেন, আমাদের সাথে কেউ গেছিল। আচ্ছা আচ্ছা, তোমার সাথে যে স্পিরিটটা ছিল বা যারা ছিল তাদেরকে উনি সেন্স করতে পেরেছেন তার মানে? হ্যাঁ একদম, উনি বুঝতে পেরেছেন। তো এইরকম ভাবে তোমার একটা ভাই ফোঁটা এলো, বুঝতে পারলে, ওর তো বোন আছে। ভাই ফোঁটার সময় বললো যে আয় ভাই ফোঁটা দেবো, মানে প্রত্যেক ভাই ফোঁটাতেই ভাই ফোঁটা দেওয়া হতো। তো এইটা স্পেশাল কেন, এই কারণে মনে রেখেছি, এই কারণে বলছি তোমাকে, এটা একটা ঘটনা ঘটেছে। ভাই ফোঁটাটা হলো সুন্দরভাবে, সব ভাই ফোঁটা হলো, খাওয়া দাওয়া হলো,
মানে গিফট দেওয়া হলো। গিফট ফিফট নিয়ে আমরা যখন চলে এলাম, বাড়িতে এসে আমার মনটা না কেমন একটা করছে। আমি বলছি দূর, গিফটটা খুলে দেখি তো কি দিয়েছে। তা আমি দেখছি বাহ, শার্টটা খুব সুন্দর কালার, একটা শার্ট দিয়েছে আমার বরকে, হুম হুম তার বোন। তো শার্টটা দেখছি, দেখতে 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 সব উল্টে পাল্টে দেখছি। আমার একটু স্বভাব আছে, আমি একটু খুঁতখুঁতে, সব হুম। উল্টে পাল্টে দেখছি জানো। দেখে মানে ব্যাপারটা হচ্ছে তোমার হাজবেন্ডের সাথে তার বাবা মা এবং তার যে দিদি বা বোন ছিলেন, বোন বোন তাদের সম্পর্কটা কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ হয়ে যাচ্ছে। হুম, মানে Okay, okay. পুরোটাই পুরোটাই ওনারা চাইতেন যে আমার হাজবেন্ড যেন আমাকে একদম সম্পূর্ণরূপে ছেড়ে দেয়, বুঝতে পারছো? আচ্ছা। তো এইবারে তোমাকে ওই ঘটনাটা বলি। শার্টটা আমি দেখছি জানো, ডান দিক বাদিক তুলে, ও মা, হঠাৎ করে কলারটা উল্টে দেখি কি হলো, কলারটা একটা দিকে ফুটো, মানে একটুখানি কাটলে যেটা হবে সেটা, আর জায়গাটা হুম। পোড়ানো, আর একটুখানি সিঁদুরও লাগানো। ক্রিয়া করা হয়েছে তার মানে। হ্যাঁ, আমি বলছি এটা তো ঠিক হচ্ছে না। তো আমি পুরো নির্দেশ হয়। শার্টটা হাত দিয়ে দিয়ে কলারটা না হাত দিয়ে দিয়ে দেখছি, এবারে একটা জিনিস পেয়েছি। তো আমি নখ, আমার বড় বড় নখ আছে জানো, আমি নখ দিয়ে টেনে 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 8টা কালো সর্ষে বার করেছি। আচ্ছা। হ্যাঁ, তো একদম আমি এই মায়ের কাছেই তখন সেদিনকে ছিলাম। মাকে প্রথমে দেখালাম, আমার মা বললো তুই ওকে দেখা আগে। তো ওকে দেখালাম, ও তো মানে এই মারতে যায় তো সেই মারতে যায় ওর বোনকে। আমি বলছি কিচ্ছু বলবে না, তুমি যদি এখন কিছু বলো তাহলে কি হবে বলো তো, চোরকে বলা হবে নে তুই চুরি কর, আমি বসে আছি, আমরা ধরতে পারবো না। এইটা পুরোটা লকডাউনের সময় চলছে, না, এটা লকডাউনের পরে, বুঝতে মানে পারলে? 22-এর দিকে। হ্যাঁ হ্যাঁ, 21-এর Okay, দিকে, okay. 21-এর দিকে, মানে তখন তো 21-এর দিকে অতটা ছিল না, 21-এ হালকা ফুলকা হয়েছে, কিন্তু এই যে ফার্স্টের দিকটাতে হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা হলো। তারপরে মিডিলে আমি তোমাকে একটা জিনিস বলতে ভুলে গেছি। আমার যখন ছেলে দুধ খেত, তখন আমার নাইটি একটা দিকে, মায়েরা যখন দুধ খাওয়ায় তো নাইটিতে একটু দুধ পড়ে জানো তো। হুম। এবার না, মানে আমি এই ব্যাপারটা ঠিক জানি। হ্যাঁ, এটা হয়। আচ্ছা। এইবার ওই ওই সেই নাইটিটা ঠিক টার্গেট করে রেখেছিল, নাইটিটা নিয়ে চলে আচ্ছা। গেছিল। আমি এটা অনেক দিন বাদে দেখতে পেয়েছি যে ওদের বাড়িতে পা পোচা হয়ে গেছে আমার ওই নাইটিটা। তো আমার দেখে মারাত্মক রাগ হয়েছে। তো আমি তুলে না দেখি নাইটিটা ঠিক ওই জায়গাটা গোল করে কাটা। আচ্ছা। হুম, তো আমার চুলটা কালারটা হচ্ছে একদম ব্রাউন, বুঝতে পারলে? আমি কালার করি না, কিন্তু আমার ছোট থেকেই ব্রাউন কালারের চুল। তা আমি যখন চুল আঁচড়াতাম আমার শাশুড়ি দাঁড়িয়ে থাকতো, বড় বড় চুল, আর শাশুড়ি দাঁড়িয়ে থাকতো। তো আমি হয়তো কোনো ক্রমে চুলটা আঁচড়েছি, কোনো চুলের ডেলা হয়তো উড়ে গিয়ে ওনার কাছে পড়েছে, চুলও নিয়ে গেছে আমার থেকে, অনেক কিছু নিয়ে গেছে আমার থেকে, নিয়ে গিয়ে এই ক্রিয়াকলাপ হয়েছে। তো আমি এইগুলো সব জানতে পেরেছি মানে ঠিক লকডাউনের আগে এগুলো জানতে পেরেছি। একটা দাদুর সাথে আমার মানে পরিচয় হয়েছিল, আমি তাকে দাদু বলেই সম্বোধন করছি। উনি খুব ভালো ছিলেন, উনি আমাকে প্রথমে খুব বকাঝকা দিয়েছিলেন যে হ্যাঁ এত বোকা কেউ হয় এখনকার দিনে, তুমি যা দেবে মানুষ তাই খেয়ে নেবে। আমি বলছি না দাদু, আমার তো ভুল হয়েছে। তখন বলছে তুমিও বোকা, তোমার বড় বোকা, হ্যাঁ তোমরা দুজনেই দেখবে একটা ধাক্কা খাবে। সত্যি একটা ধাক্কা খাওয়া হলো। তোমার ওই আমাদের দুখানা দোকান ছিল জানো তো, একটা দোকান ছলে বলে কৌশলে আমার শাশুড়ি আমার ননদের নামে করে দিল। সরি, মানে এটা তোমাদের নিজেদের তৈরি করা, মানে তোমার হাজবেন্ড? হ্যাঁ, আচ্ছা। আমাকে ওই দুটো দোকান দেখিয়েই কিন্তু মানে বেসিক্যালি বিয়েটা হয়েছে, প্রেম করে বিয়ে, কিন্তু আমি তো একটা ইনকাম দেখবো আমার বরের, তাই না? একদম। ওই
ওখান থেকে একটা দোকান চলে গেল, সেখানে আমার বর একটা বিশাল ধাক্কা খেলো। বলেছিল ওই দাদুটা যে তোমার বর একটা ধাক্কা খাবে, তারপর থেকে তোমার কথাটা ও বিশ্বাস করবে। তারপর থেকে ও আমার কথা একদম মানে মিলিয়ে মিলিয়ে দেখতো, সত্যি সত্যি হতো। তারপরে এই ঠিক 2022 সালে ঠিক মহালয়ার দিন রাত্রিবেলা শ্বশুর শাশুড়ি ননদ এরা মিলিয়ে একটা স্কিম করে আমাদের ঘরে চুরি করায়। কাউকে একটা দিয়ে, বা ওরা নিজেরাই করে, আমরা এখনো প্রমাণ পাইনি। এই কারণে আমরা কিছুটা জানতে পেরেছি, কারণ মহালয়ার সময় তো তখন আমাদের বাড়ির উল্টো দিকেই ক্লাব, সেই ক্লাবে দুর্গাপুজো হয়। সেই ক্লাবে প্যান্ডেল হচ্ছিল, বুঝতে পারলে? তো প্যান্ডেল যারা করছিল তারা দেখেছে আমাদের বাড়িতে লোকজন ছিল। তো আমি এই কারণেই শিওর যে এই চুরিটা ওরাই করিয়েছে। তো চুরিটা আমার কিছু সোনার জিনিস চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, ওদের ঘর থেকে কিচ্ছু যায়নি, শুধু লোক দেখানোর জন্য আলমারি ভাঙা হয়েছে। তো এটা নিয়ে নানান রকমের মানে বাজে কথাবার্তা হলো। আমরা থানায় গেলাম, থানা থেকে বললো না আপনাদের নামে তো বাড়ি না, যাদের নামে বাড়ি তাদেরকে আসতে বলুন, তারা ডায়েরি করবে। তা আমরা বলছি আমরা তো এখানে আছি অনেক বছর, বলছি থাকলেও শ্বশুর শাশুড়ির নামে বাড়ি, তারাই ডায়েরিটা করতে পারবে। তো তারা গিয়ে ডায়েরি করে এসছে, আমাদের নামে করে এসছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা ওখানে কিছু ক্লাব সেক্রেটারি আছে, ওখানে ক্লাবের কিছু মানুষ আছে, ওখানে আমরা সাহায্য চাইতে গেছি যে এরকম আমরা তো এত বছর আছি, আপনারা কোনোদিন দেখেছেন আমরা অসৎ কাজে জড়িত? তো ওরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, জানো, কথা বলতে চাইছে না আমাদের সাথে, হেল্প করতে চাইছে না জিনিসটা, না কোনো হেল্প করতে চাইছে না। তারপরে কালী পুজোর সময় আমাকে আমরা ওখানে আছি, কালী পুজোর সময়ও আমরা ওখানে আছি। তো কালী পুজো আমার দিদির বাড়িতে না বড় করে কালী পুজো হয়, তো আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা আসবো বলে বেরোচ্ছি। তো তখন আমাকে ক্লাব সেক্রেটারি বলছে, হ্যাঁ রে তোর শাশুড়িকে বলিস তো যে টাকা দেবে বলেছিল, টাকা দিতে। আমি বলছি, তখন আমি একটু স্কিম করে জিজ্ঞাসা করলাম কত টাকা গো? তখন বলছে 15,000 টাকা। তখন আমি বুঝতে পেরেছি যে টাকা যখন বলছে ওই টাকা পয়সা দিয়ে মুখটা ওদের বন্ধ করিয়েছে বা ঘুরিয়ে দিয়েছে। মানে ওরা তো এত কিছু ব্যাপার যে তোমাদের এই ব্ল্যাক ম্যাজিক করছে বা এই করছে, এই জিনিসটা জানতে পারলে কিভাবে? এই জিনিসটা ওই যে দাদুর সাথে কথা বলে উনিই বলেছেন, বলছে তোমার উপরে এত কিছু হয়েছে, তোমাদের বাড়িতে বাড়িটা ছাড়লে কেন? বাড়িটা ছাড়লাম এই কারণে আর থাকতে পারছিলাম না, জানো কৌস্তব, মানে একটা মানুষের টর্চার করার লিমিট আছে। মারেনি কিন্তু ওরা আমাকে, একদিনও গায়ে হাত তোলেনি, কিন্তু এত অকথ্য স্ল্যাং দিত না, এত অকথ্য স্ল্যাং দিত, মানে তুমি থাকতে পারবে না। আমি না রীতিমতো কাঁদতাম, মানে নন স্টপ। আমি কোনোদিন না, ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাকে আমার বাবা মা কোনোদিন শালা পর্যন্ত বলেনি। সেখানে তুমি একটা ভাবো তো, একটা বাজে বাজে কথা বললে তোমার কিরকম লাগে? মানে ব্যাপারটা আমি যেটা বুঝতে পারছি যে তোমার যে ঘটনাটা রয়েছে এটা রিয়েল লাইফের একটা ঘটনা, যেখানে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হওয়া সত্ত্বেও মানে তুমি যে জিনিসটা সাফার করেছো, হয়তো অনেক মেয়েই সাফার করে এরকম ভাবে, হয়তো বলে না বা বলার সুযোগ পায় না। মানে আমি বুঝতে পারছি তোমার এই ঘটনা, মানে তুমি কিরকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো। আর আরেকটা কথা বলো, এই যে প্রবলেমস গুলো হয়েছিল, এই জিনিসটা সলভ হলো কিভাবে? মানে তোমাদের সলভ হয়নি কৌস্তব। আমি না মিডিলে আমার ছেলেকে যখন আনতে যেতাম, তো স্টেশনে বসে থাকতাম কিছুক্ষণ, বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে বসে থাকতাম। তো সেখানে একটা সাধু বাবার সাথে দেখা হয়েছিল হঠাৎ করে। সাধু বাবাটা বলছিলেন যে মা তোমার খুব কষ্ট না? তো আমি ইগনোর করেছি প্রথমে, আমি বলছি না না আমার কোনো কষ্ট নেই। তখন বলছে হ্যাঁ তোমার খুব কষ্ট, তোমরা যতদিন এদের ছত্রছায়ায় থাকবে ততদিন তোমাদের কষ্ট লাঘব হবে না, তোমরা যখনই এদের ছত্রছায়া থেকে বেরিয়ে যাবে তোমাদের উন্নতি হবে।
সত্যি হচ্ছে কৌস্তব। আমি ওখানে মানে আমি এখন টিউশন করি এখানে, আমি মায়ের কাছে আছি, আমি এখন টিউশন করি। ওখানে টিউশন পর্যন্ত আসতো না, ইভেন আমি সেলাইয়ের কাজ টাজও জানি, একটা সেলাইয়ের কাজও আসতো না, কিচ্ছু হতো না, আমার বরের উন্নতিও হতো না। এখানে দাঁড়িয়ে আমি এখন বলতে পারছি এখানে বসে যে আমরা যাও বা এগিয়েছি, একদম ওই সাধু বাবাটার কথায় সত্যিই লেগে গেছে। ওই সাধু বাবাটা ওই কথাটা বলছে বলে না, একটা ট্রেন এলো জানো, ট্রেনের প্যাসেঞ্জাররা যখন নামলো, আমি প্যাসেঞ্জার দিকে দেখে আবার সাধু বাবাটার সাথে কথা বলতে যাব, আর নেই উনি। মানে আমি না ওনাকে খুঁজেছি জানো, পুরো স্টেশনময় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খুঁজেছি, ওনাকে আর পাইনি। আমি তখন মনে মনে ভাবলাম হয়তো ভগবানই এসেছিলেন, বলে গেলেন। এটাই ছিল কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং। আজকে আপনারা এই যে ঘোষলি কল রেকর্ডিংটা শুনলেন, সেটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং হ্যাঁ, কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। আপনারাও যদি কিউরিও ফাইটে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, এবং আপনার ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে আছে আমি কৌস্তভ। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়, এবং কৌস্তবের আড্ডার নতুন এপিসোড আসছে যেটি আপলোড হবে মঙ্গলবার দিন রাত 10টার সময়। তাহলে চলুন, কিউরিও ফাইটার এরকম আরও দুটি ঘোষলি কল রেকর্ডিং দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।